ফিজিক্সের 7 অধ্যায় যত ধরনের যত টাইপের এমসিকিউ আসা সম্ভব, যত টাইপের সিকিউ আসা সম্ভব সবগুলোকে একসাথে কম্প্যাক্ট করে থিওরি সহ আমি একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। এই ক্লাসটা যদি কেউ ভালোভাবে করে তোমরা খাতায় নোট করতে পারো, তোমাদের নোট বড় জোর গেলে 4 থেকে 5 পৃষ্ঠা হবে। ওই 4 থেকে 5 পৃষ্ঠা যদি তুমি এসএসসির আগেও দেখে যাও, তোমার এই অধ্যায় আর কিচ্ছু করা লাগবে না। আর ওই যাতে গ্যাপ কি হবে, যে কোচিং এ স্যার পড়াইছিল আমি হয়তো একদিন গ্যাপ দিছিলাম বা আমি স্যার পড়াইছিল আমি বুঝতে পারিনি, ঠিক আছে। এখন তোমার পরীক্ষার আগে আবার নতুন করে বোঝার টাইম নেই, তোমার খুব দ্রুত ম্যাথগুলো দেখা লাগবে, সেক্ষেত্রে তুমি এই ভিডিওটা দেখতে পারো। ফুল ভিডিও বলে রাখি, আমার এসএসসির সময় আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে ফিজিক্সের 95 প্লাস মার্ক পেয়েছিলাম খুবই সহজ ও কম প্র্যাকটিস করে। তো তাহলে কোথায় টেকনোলজিয়া। তো এখানে প্রতিদিন আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটা হলো মূলত আমাদের ফিজিক্সের 7ম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে। তোমরা যারা শর্ট সিলেবাসে আছো, তোমাদের এই অধ্যায়টা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা অলরেডি জানো। তো এই ক্লাসটা মূলত কাদের জন্য? দেখো, এই ক্লাসে কিন্তু আমি শুরুর দিকে কোনো ওয়ান শট লিখি নাই, আমি লিখছি কিন্তু এখানে সাজেশন শট। অর্থাৎ এই ক্লাসটা যদি তুমি করো, তুমি ওয়ান শটের মধ্যে ফিল পাবা না, বাট তুমি সাজেশনের মধ্যে একটা ফিল পাবা। অর্থাৎ এই অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ আমি যেগুলো দেখাইছি এখানে, প্রত্যেকটা এমসিকিউ এবং সিকিউ আমি কিভাবে অ্যাপ্রোচ করবো সেইটা দেখে তোমরা মূলত আন্দাজ করতে পারবা যে মেন পরীক্ষায় এসএসসির ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা। বলে রাখি, আমার এসএসসির সময় আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে ফিজিক্সের 95 প্লাস মার্ক পেয়েছিলাম খুবই সহজ ও কম প্র্যাকটিস করে। তো সেই জিনিসগুলোই তোমাদের মূলত দেখাবো। এখন এই ভিডিওটা মূলত কাদের জন্য? যারা অনেকদিন ধরেই এই ফিজিক্স নিয়ে টেনশনে আছো, যে ফিজিক্সে অনেক ম্যাথ করতেছি, অনেক প্র্যাকটিস করতেছি, অনেক থিওরি পড়তেছি, বাট মনে থাকতেছে না। ঠিক আছে, তুমি ধরো 7 অধ্যায় করে যখন 10 অধ্যায় করতেছো, তুমি 7 অধ্যায় ভুলে যাচ্ছ। তো ওটা আবার রিকভার করতে গেলে তোমার আবার অনেকটা টাইম লেগে যায়, কারণ তোমাদের এক একজনের নোট অনেক বড় হয়। যারা নোট করো না তাদের বই ঘাটতে বা গাইড ঘাটতে অনেক বেশি টাইম লাগে। তো এই ক্লাসে আমি মূলত চেষ্টা করছি যে ফিজিক্সের 7 অধ্যায়ের যত ধরনের যত টাইপের এমসিকিউ আসা সম্ভব, যত টাইপের সিকিউ আসা সম্ভব সবগুলোকে একসাথে কম্প্যাক্ট করে থিওরি সহ আমি একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। এই ক্লাসটা যদি কেউ ভালোভাবে করে তোমরা খাতায় নোট করতে পারো, তোমাদের নোট বড় জোর গেলে 4 থেকে 5 পৃষ্ঠা হবে। ওই 4 থেকে 5 পৃষ্ঠা যদি তুমি এসএসসির আগেও দেখে যাও, তোমার এই অধ্যায়ে আর কিচ্ছু করা লাগবে না। আর ওই 4 থেকে 5 পৃষ্ঠা নোট করতে তোমার নোট করতে তো 2-3 ঘন্টা লাগতে পারে, বাট ওটা রিভিশন দিতে কিন্তু মাত্র 30 থেকে 40 মিনিট লাগবে। ফলে এসএসসির আগে তোমার খুব সহজেই তুমি একটা অধ্যায় রিকভার করে ফেলতে পারবা। তো বেশি সময় বাড়াবো না, চলো আমরা শুরু করি। আচ্ছা, এটা কি লেখা? আচ্ছা, তো শুরুতে আমরা যে জিনিসটা দেখবো যে তোমাদের এই অধ্যায়ে একটা থিওরি আছে যে সরল দোলক সম্পর্কে তোমাদের বলা আছে। সরল দোলক কি? যদি আমি এখানে চিন্তা করি, কি দিলাম এটা, এখানে ধরো এই যে একটা দোলক, এখন এই যে একটা সরল দোলক। এখন সরল দোলক মূলত কি হয়, তুমি যখন এই বলটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসবা, ধরো আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে, এখান থেকে এতখানি আমি টেনে নিয়ে আসলাম। তো এতখানি টেনে নিয়ে আসার পরে যখন আমি ছেড়ে দেবো, সেটা একবার এইদিকে যাবে, আবার এখানে আসবে। ভালো করে দেখো, এটা এখান থেকে ছেড়ে দিলে এই বরাবর যাবে, এখানে যাবে, আবার এখান থেকে আবার এই যে ব্যাক আসলো। তো এই যে একবার গেল আবার এই যে ব্যাক আসলো, এই যে সময়টুকু লাগলো এটুকু করতে, এটাকে বলা হয় পর্যায়কাল। তো পর্যায়কালকে তোমাদের প্রকাশ করা হয় টি দিয়ে। টি দিয়ে পর্যায়কাল প্রকাশ করা হয়। এখন এই পর্যায়কালের সম্পর্কিত একটা সূত্র তোমাদের আছে, যে সূত্রটা থেকে আহামরি ম্যাথ আসে না, কিন্তু যখন তখন চলে আসতে পারে। এ পর্যন্ত যে আসেনি সেরকম না, এবং সেটা থেকে একটা এমসিকিউ আসছে, এমসিকিউটা আমরা দেখবো। তো এই রেটের যে সূত্রটা হলো, আমি সূত্রের ডেরিভেশন তোমাদের দেখাবো না, ডাইরেক্ট সূত্রটা দেখাবো। সূত্রটা হলো এরকম, ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা, তো এখানে এল কি? এল হলো আমাদের যে এই যে সুতাটার দৈর্ঘ্য, সুতাটার দৈর্ঘ্য হলো এল। আর টি কি? টি হলো আমাদের পর্যায়কাল। আর জি তো তোমরা সবাই জানো, অভিকর্ষজের ত্বরণ, এটা। তো এখানে আমাদের সূত্র মূলত হলো এইটুকু, আমাদের বক্স আকারে দিয়ে দিই। এই যে এইটুকু হলো আমাদের সূত্র। এই সূত্রটা যদি শুধু মাথায় রাখো, আর কিছু লাগবে না, সরল দৈর্ঘ্যের কনসেপ্ট শেষ। তো চলো এই সম্পর্কে তো আমরা একটা এমসিকিউ সলভ করি। এই যে, তো এখানে ভালো করে দেখো, আমাদের বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক। তার মানে এখানে আমাদের দেখো কিছু সম্পর্ক দেওয়া আছে, 4টা সম্পর্ক দেওয়া আছে। এখন তোমরা যখন পরীক্ষার খাতায় এই টাইপ জিনিসগুলো দেখবা, শুরুর দিকে কাজ হবে, তোমরা আগে এখানে অপশনে কি কি একক বা প্রতীক দেওয়া আছে সেগুলো চেক করবা। এখানে আমি যদি বলি, এখানে আমার টি দেওয়া আছে, এখানে আমার আর কি আছে, আমার হচ্ছে জি দেওয়া আছে, আমার আর কি আছে, আমার এখানে আর এল আছে। তো এই 3টা জিনিস নিয়ে তুমি কি কি সূত্র জানো সেটা তুমি মনে করার চেষ্টা করবে। এই 3টা জিনিস নিয়ে তুমি একটা সূত্রে জানো, সেটা কি? সেটা হলো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। কিন্তু এখানে সমস্যা আছে। সবার আগে তুমি 3 নম্বর অপশনটা দেখো, টি আছে, টি আছে, 2 পাই আছে, 2 পাই আছে, এখানে রুট ওভার এল বাই জি, এখানে দিয়ে দিয়েছে রুট ওভার জি বাই এল। তার মানে এটা হবে না। আচ্ছা, তো এইটুক তো বুঝলাম যে এটা হবেই না, তার মানে এই 3টা অপশনের মধ্যে একটা হবে। এখন এখানে তুমি খেয়াল করে দেখো, মেইন সূত্রে কিন্তু আমাদের সিঙ্গেল টি ছিল, কিন্তু এই সূত্রে এখানে দেখো টি স্কোয়ার আছে, আবার এখানে টি স্কোয়ার আছে, আবার এখানে টি স্কোয়ার নেই। তো কি হবে আমরা তো সঠিক জানি না।
আবার এখানে দেখো জি স্কোয়ার আছে, আবার এটা জি আবার রুটের ভিতরে আছে। তো এই ধরনের এমসিকিউ পরীক্ষার হলে যখন তুমি করবা, তোমার মনে মনে বলবে যে এত ঝামেলার জিনিস একটা এমসিকিউ না করলে কিছু হবে না, এরকম মনে হবে। এমনি বাসায় সলভ করলে তুমি পারবা, কিন্তু পরীক্ষা হলে যে তোমার মাইন্ডসেটটা এরকম হবে যে আচ্ছা এটা গ্যাপ দিই, এটা পরে দেখা যাবে, কিন্তু পরে কিন্তু আসলে দেখা হয় না। আর বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনে দিবা তো ওটা ঠিক হবে কিনা তার কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারবা, এখানে স্কোয়ার করে দিবা। আমরা যদি এখানে স্কোয়ার করি, টি স্কোয়ার 4 পাই স্কোয়ার, এখানে থাকে L/G। আচ্ছা, এইবার ওই অপশনের দিকে আমরা তাকাবো। এখানে 4 পাই স্কোয়ার টি স্কোয়ার আছে, 4 পাই স্কোয়ার টি স্কোয়ার থাকা সম্ভব না, কারণ টি স্কোয়ার যদি আমি নিচে পাঠাই দিই, মানে এই পাশে যদি পাঠাই দিই সেটা ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে নিচে আসবে, তার মানে এইটা হবে না। আবার এখানে তো টি স্কোয়ার নেই, এটাও হবে না, তো বোঝা যাচ্ছে এটা হবে, কিন্তু কিভাবে হবে সেটা চলো আমরা দেখি। আমি যদি জিটাতে ওই পাশে পাঠাই দিই, আর এখানে তাহলে কি হবে, 4 পাই স্কোয়ার L/টি স্কোয়ার। দেখো তো এটা আমাদের কোনো অপশনের সাথে মিলে কিনা, এটা কিন্তু দেখো এই অপশনের সাথে মিলে গেছে, তার মানে এখানে আমাদের উত্তর হবে জি। তাহলে এখানে আমার অপশন হচ্ছে ঘ অ্যান্সার। কিভাবে করলাম, এভাবে করলাম। প্রথমে তোমরা একক দেখে সূত্র মনে করার চেষ্টা করো। আচ্ছা গেল, এরপরে আচ্ছা, এখন তোমাদেরকে আমি মেন তরঙ্গের ভিতরে এখন নিয়ে যাবো। মেন তরঙ্গের ভিতরে তোমার স্বাভাবিকভাবে তরঙ্গ বলতে কি বোঝো? ধরো এই যে একটা তরঙ্গ, এই যে একটা তরঙ্গ। এখন এই তরঙ্গের এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কি, যেটা তার স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। কিভাবে? দেখো এর স্পন্দনের দিক হচ্ছে এইদিকে, স্পন্দনের দিক এইদিকে, আবার এ কিন্তু উপরের দিকে উঠে গেছে। এখন দেখো এই উপরের এই বিন্দুর সাথে এই যে এইখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাই এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো এটা কি অনুপ্রস্থ তরঙ্গ। এখন এখানে এটা হচ্ছে তার সাম্য অবস্থা, এই যে দাগটা চলে গেছে এটা কি, এটা হচ্ছে তার সাম্য অবস্থা। এখন কোন একটা তরঙ্গ তার সাম্য অবস্থা থেকে যতখানি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সাম্য অবস্থা থেকে যতখানি সরে যায়, এটাকে বলা হয় তার বিস্তার। তার মানে এই যে এখানে সাম্য অবস্থা থেকে এতখানি সরে গেছে, এটাকে বলা হবে তাহলে আমাদের বিস্তার। বিস্তার, আর এটা দেখানোর অর্থ কি, কোন তরঙ্গের ভিতরে বা কোন তরঙ্গ যে শক্তিটা ধারণ করে সেটা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। এই বিস্তারকে এখন প্রকাশ করা হয় ডি দিয়ে। তাহলে আমি যেটা বললাম যে কোন তরঙ্গের ভিতরে যে শক্তিটা থাকে, যে এনার্জিটা থাকে, সেটা তার বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইটা। এখন এই জিনিসটা আমাদের জেনে লাভ কি, এই জিনিসটা তোমাদের বইয়ে ফুল একটা থিওরি আকারে আছে, ওখান থেকে পড়ে নিবা, কিন্তু পরীক্ষার আগে তো এত থিওরি ভাই পড়ার সময় নেই। পরীক্ষার আগে শুধু আমি এই জিনিসটাটুকু দেখবো, এই জিনিসটুকু দেখে আমার মনে পড়ে যাবে যে এটার মানে কি। এখন এখান থেকে যদি আমি একটা এমসিকিউ সলভ করি, দেখো এই বিন্দুতে শক্তির পরিমাণ আছে, এখানে আমরা চিত্রটা আগে দেখি। আচ্ছা এখানে একটু বলে দিই যে এইটুকু সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এবার ভালো করে দেখো, বলেছে এ বিন্দুতে শক্তির পরিমাণ 100 জুল হলে, তার মানে যে এ বিন্দু, এ বিন্দুতে শক্তির পরিমাণ 100 জুল। আচ্ছা, তো আমরা শুরু থেকে যা যা দেওয়া আছে একটু লিখে নেবো। আমাদের E1 দেওয়া আছে কত, 100 জুল। আমাদের D1 মানে প্রথম ক্ষেত্রে বিস্তার কত, দেখো এই যে তরঙ্গটা চলে গেছে এর বিস্তার কিন্তু দেখো দেওয়া আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমাদের D1 কত হবে, 50 সেন্টিমিটার। আচ্ছা, বলেছে ডি বিন্দুতে শক্তির পরিমাণ কত। আচ্ছা ডি বিন্দু মানে কি, এটা। এখন এই সাম্য অবস্থা থেকে ডি বিন্দুর দূরত্ব কত বলতো, 100 সেন্টিমিটার। তার মানে আমাদের D2 হলো 100 সেন্টিমিটার। আমাদের বলছে শক্তির পরিমাণ কত, তার মানে আমাদের কাছে শোনা হয়েছে যে E2 সমান সমান কত, এটা। তার মানে এখন আমাদের সেই থিওরিটা লাগবে যে কোন তরঙ্গের শক্তি তার বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এই তরঙ্গটা আমরা আগে ওই সমীকরণটুকু লিখে নিব যে ই সমানুপাতিক ডি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি E/D1 স্কোয়ার, মানে E1/D1 স্কোয়ার ইজ ইকুয়াল টু E2/D2 স্কোয়ার। এটুকু কিভাবে লিখলাম, এটা যদি তুমি না বুঝো তাহলে তোমার এসএসসি পড়ার যোগ্যতা নেই আর কি। যাও, তো এখান থেকে আমাদের E2 বের করা লাগবে। E2 যদি আমরা বের করি, D2 স্কোয়ার এর পাশে চলে যাবে, D2 স্কোয়ার এর পাশে চলে গেল, সাথে আছে E1/D1 স্কোয়ার। বুঝলাম। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি E2 সমান সমান D2 কত ভাই দেখো তো, D2 তো আমাদের 100 সেন্টিমিটার, তো 100 স্কোয়ার। E1 আমাদের কত, E1 আমাদের 100 জুল। D1 স্কোয়ার মানে 50 স্কোয়ার আমাদের। এখান থেকে যদি আমরা করি 100 যদি তুমি স্কোয়ার করো তাহলে হয় 10,000 গুণ 100। 50কে যদি তুমি স্কোয়ার করো তাহলে তোমার আসে 2500। এবার এখানে দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, আমি কিন্তু মুখে মুখে বুঝছি, দেখো এমসিকিউ গুলো আমার কিন্তু ক্যালকুলেটর ধরা লাগতেছে না। আর এই 25 দিয়ে 100 কাটলে হয় 4। এখন 4 আর 100 যদি গুণ করে দিই তাহলে আমার
আলটিমেটলি E2 সমান সমান কি লিখলাম এটা, আলটিমেটলি E2 সমান সমান আসবে 400 জুল। দেখো তো 400 জুল আনসার আসবে, এই দেখো 400 জুল, আমাদের আনসার হলো 400 জুল। শেষ। এই টাইপের দেখো আর একটা এমসিকিউ আছে আমাদের, যে শক্তি 9 গুণ হলে বিস্তার কত গুণ। ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা কি সম্পর্ক জানি যে E প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। তার মানে শক্তি এবং বিস্তারের মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তার মানে আমি যদি বিস্তার 1 গুণ বাড়াই তাহলে আমাদের শক্তি বাড়বে হচ্ছে 1 স্কোয়ার গুণ। আমি যদি বিস্তার 2 গুণ বাড়াই তাহলে আমার শক্তির যে পরিমাণ সেটা বাড়বে তার স্কোয়ার গুণ, অর্থাৎ 4 গুণ। এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের 9 গুণ বানাতে হবে। তার মানে আমাদের এই পাশে থাকতে হবে 9 গুণ। তো কতটা স্কোয়ার করলে 9 হয়? 3 স্কোয়ার করলে 9 হয়। তার মানে আমরা যদি এখানে 3 স্কোয়ার করি তো আমাদের এই পাশে 9 গুণ আসতেছে। এর অর্থ বিস্তার আমাদেরকে তাহলে কত গুণ করতে হবে? 3 গুণ। কিভাবে? এই যে দেখালাম, তাহলে এখানে আমাদের 3 গুণ আছে, ইয়েস আছে, এই যে আমাদের অ্যান্সার। শেষ। আচ্ছা, আর একটা, যে শব্দের তীব্রতা, তীব্রতা যা তোমার মনে করো এনার্জিওতা, তীব্রতা মানে এনার্জিকেই বোঝায়। তো তীব্রতা 16 গুণ বাড়াতে, তার মানে আমাদের বাড়াতে হবে কত গুণ? 16 গুণ। তার মানে সমান সমান এর পাশে থাকবে 16 গুণ। তা কত রে স্কোয়ার করলে 16 হয়? 3 3 9, 4 4 16। তার মানে 4 রে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার 16 হয়। তাহলে বিস্তার কত গুণ বাড়াবো? বিস্তার 4 গুণ বাড়াবো। অপশন আছে, আছে, এই যে 4 গুণ। শেষ। আচ্ছা, এরপরে একটা কনসেপ্ট, তোমাদের তরঙ্গ সম্পর্কে আরো কিছু কথা বলা লাগবে। একটা তরঙ্গের কি কি থাকে সে খুঁটিনাটি খুব সহজে একটা ছোট্ট জায়গার মধ্যে, একটা স্লাইডের মধ্যে আমরা দেখার চেষ্টা করবো। আমি যদি শুরুতে একটা তরঙ্গ আঁকা, এখানে এই যে একটা তরঙ্গ। আচ্ছা, তো এই তরঙ্গের ভিতরে আমরা কয়েকটা জিনিস জানবো। প্রথমে আমরা জানবো দশা কি। দশা হলো যে এই যে তরঙ্গের মধ্যে এই যে আমি দাগগুলো টানছি, এই দাগগুলোর মধ্য দিয়ে মূলত তরঙ্গ কণা যায়। অর্থাৎ তরঙ্গের সংজ্ঞা কি, যে যে মাধ্যমের ভিতর দিয়ে কোনো তরঙ্গ সঞ্চালিত কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে, কিন্তু মাধ্যমটা স্থানান্তরিত হবে না। অর্থাৎ এটা এইভাবে ঢেউয়ের মতো চলতে থাকবে, বাট এর উপরে যদি তুমি কোনো বিন্দু রেখে দাও, ওই বিন্দুটা এর ফ্লোতে এভাবে এভাবে করে চলে যাবে। ঠিক আছে? এখন এখানে ধরো অসংখ্য বিন্দু আছে, আমি যদি অন্য কালিতে দেখাই, এখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে, এখানে 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 কিন্তু অসংখ্য বিন্দু আছে। এখন আমরা দুইটা বিন্দুকে কখন বলতে পারবো যে এটা সমদশায় আছে, অর্থাৎ একই দশায় আছে? তো দশা মানে বুঝতে হলে তোমাদের আগে কিছু জিনিস জানা লাগবে। এই যে তরঙ্গে যতগুলো কণা আছে এদের সবার কয়েকটা জিনিস, ত্বরণের দিক, তাদের বেগের দিক, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো যাদের সেম হবে তাদের বলা হবে সমদশা, অর্থাৎ সম মানে একই, দশা মানে অবস্থা। তো তুমি একটু খেয়াল করে দেখো যে এইখানে যে বিন্দুটা আছে এটার দিক কোন দিকে? এটার দিক কিন্তু এইভাবে উঠে এইভাবে গেছে, তো তার দিক কিন্তু এদিকে চলে গেছে, এইদিকে। একইভাবে আবার আমরা ঘুরে যখন আবার এখানে আসবো, এটার দিকে কিন্তু এদিকে। দেখো এটার দিক আর এটার দিক কিন্তু সেম, তার মানে ত্বরণ সেম, বেগ সেম, সরণ সেম। আবার এইখান থেকে যদি আমি আবার এই পর্যন্ত আসি, এই দিকে এর আবার দিক সেম। এই যে তিনটা কণার দিকটা সেম, তার মানে তিনটা কণা কিসে আছে? এই তিনটা কণা মূলত আমাদের সমদশায় আছে। আচ্ছা, হাতের দিকে একটু খারাপ, মাপ করে দিও। সমদশায় আছে, বুঝলাম। তো এই কনসেপ্টের আমরা কিছু এমসিকিউ দেখি। বলছে চিত্রের কোন কণাগুলো একই দশা সম্পন্ন। আচ্ছা, তো চিত্রের কোন কণাগুলো একই দশা সম্পন্ন, অপশন দেখার আগে তুমি এইগুলো দেখো। তুমি আগে থেকে বলতে পারবা যে বি আর এফ দুজনের দিকে এদিকে, তার মানে বি আর এফ সমদশায় আছে। আবার এখান থেকে ডি আর এইচ সমদশায় আছে। আবার এখান থেকে এ বিন্দু, সি বিন্দু, ই বিন্দু, আই বিন্দু, দেখো এই চারটা বিন্দুই আমি যা দেখালাম এটা কিন্তু কিসে আছে? এটা বলতো এটা কি? এটা হচ্ছে সাম্য অবস্থা। এটা চারজনই সাম্য অবস্থায় আছে। আচ্ছা, চারজনই যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা এটুকু বলতে পারি যে এ, সি, ই এবং আই এরা কিসে আছে? এরা চারজন সাম্য অবস্থায় আছে। আচ্ছা, তো এই অপশনটা আমাদের আছে কিনা আমরা একটু দেখি। আমাদের সিটা বাদ গেলেও আমাদের এ, ই, আই আছে, তার মানে আমাদের এই বিন্দুটা আছে, ই বিন্দুটা আছে এবং আই বিন্দুটা আছে। তো এরা কি? এরা সমদশায়। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ঘ। তো এখানে আমরা দাগা দিতে পারি ঘ। আচ্ছা, তো এখানে অন্য অপশন গুলো তো হতে পারতো, অন্য অপশন গুলো হলো না কেন? তোমরা খেয়াল করে দেখো, বি সি ডি, দেখো বি হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, ডি হচ্ছে এখানে, এইদিকে চলে গেছে, সমদশায় নেই। আমরা যদি সি এর দিকে তাকাই, সি আছে এখানে, ই আছে এখানে, ঠিক আছে, জি আছে এখানে। হ্যাঁ, তাহলে এইগুলো কিন্তু মোটামুটি সমদশা বলা যেতে পারে আমাদের। আবার এটা বলা যেতে পারে, বা ডিএফএইচ কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এফ হচ্ছে উপরে, ডি এখানে, এইচ এখানে গেল। আচ্ছা, এবার আমাদের খুব একেবারে মেন থিং বা মেন কনসেপ্ট যেটাই অধ্যায়, সেই কনসেপ্টে আমরা আস্তে আস্তে আসছি। এর আগে তোমাদের কিছু জিনিস বলে রাখা লাগবে। এবার আমরা একটা তরঙ্গের মূল যে বৈশিষ্ট্য, মেন যে বৈশিষ্ট্য অধ্যায় কাজে লাগে আমাদের, সেই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমরা যদি এখানে একটা তরঙ্গ আঁকাই, প্রথমে আমাদের জানা লাগবে, আমরা কয়েকটা জিনিস জানবো এখানে। তো কি কি জানবো সেটা আগে লিখে নিই আমরা। আমরা এখানে জানবো কম্পাঙ্ক কাকে বলে।
একদম সংক্ষেপে আমরা এখানে জানবো যে পর্যায়কাল কাকে বলে। আমরা এখানে জানবো যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। আচ্ছা, আমরা এখানে জানবো তরঙ্গ বেগ কাকে বলে। আচ্ছা, তো শুরুতে আসে কম্পাঙ্ক। কোন তরঙ্গ 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে তা কম্পাঙ্ক বলে। ঠিক আছে, কম্পাঙ্ক বলে। এখন পূর্ণ স্পন্দন মানে আবার কি ভাই? দেখো, এই যে তরঙ্গটা আছে, এটা এই বিন্দু থেকে শুরু হয়েছে না? এখন এই বিন্দু থেকে আমি যদি এরকম একটা দাগ আমি আবার যখন পাবো তখন আমি বুঝবো যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। কিভাবে? এইটা হলো একটা পূর্ণ স্পন্দন। কিন্তু কিভাবে? দেখো, এই বিন্দুটা যদি আমি ডাইরেক্ট স্পর্শক আঁকাই, স্পর্শক এদিকে চলে যাবে, এটার স্পর্শক এদিকে, এটার স্পর্শক এদিকে, এই যে এদিকে, এই দেখো এইখানে এসে আবার মিলে গেছে। এটার স্পর্শক আর এটার স্পর্শক মিলে গেছে। তার মানে আমি এখানে এইটুকু বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত একটা স্পন্দন। তার মানে এইটুকু কি? এটা হলো একটা পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন এইটুকুর ভিতরে সম্পন্ন হয়েছে। এখন এই একটা পূর্ণ স্পন্দন দিল, এখন এই একটা পূর্ণ স্পন্দন দিতে তার একটা নির্দিষ্ট সময় লেগেছে। ধরো আমি যদি এখানে যাই, এই যে এখান থেকে গেলাম, এই গেলাম, এই গেলাম, এই আসলাম, তো এখান থেকে এতটুকু যেতে আমার যতটুকু সময় প্রয়োজন তাকে বলা হয় মূলত পর্যায়কাল। বুঝলাম? তাহলে পর্যায়কাল শেষ। এবার আসতেছে কম্পাঙ্ক কি। কোন একটা তরঙ্গ 1 সেকেন্ড সময় যে কয়টা পূর্ণ স্পন্দন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক। আমি যদি এখানে একটা তরঙ্গ আঁকাই, এবার আমি তোমাকে বললাম যে একটা তরঙ্গ 1 সেকেন্ডে এতখানি গেছে, 1 সেকেন্ডে এতখানি গেছে। এখন আমরা এখানে দেখবো যে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। আমরা যদি দেখি যে এখান থেকে উঠে এই পর্যন্ত, তার মানে এই একটা স্পন্দন, আবার এখান থেকে উঠে এই পর্যন্ত, তার মানে আরো একটা স্পন্দন। আচ্ছা, তো এখান থেকে উঠে এখানে এসে কিন্তু এবার থেমে গেছে। তার মানে এতটুকু যে গেল, আবার এতটুকু গেল, আবার এখানে যে হাফ গেছে। ঠিক আছে, হাফ গেছে। তো এখানে একই সাথে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্ট হয়ে যায়। একটা তরঙ্গ তার পূর্ণ স্পন্দনে যতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই যে একটা পূর্ণ স্পন্দন দিল, এখানে সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে এই দূরত্বকে বলা হয় ল্যামডা। তার মানে এখানে যে যতটুকু গেছে তাকেও কি বলা হবে? ল্যামডা। তাহলে এখানে সে যতটুকু গেছে তাকে কি বলা হবে? তাকে কিন্তু আমরা ল্যামডা বলবো না, কারণ এখানে কিন্তু আর পূর্ণ একটা স্পন্দন সম্পন্ন হয়নি। পূর্ণ একটা স্পন্দনের হাফ, অর্থাৎ অর্ধেক সম্পন্ন হয়েছে। তার মানে এখানে আমরা ল্যামডা বাই 2 দিতে পারবো। ঠিক আছে, বুঝলাম। তাহলে এখানে দেখো, একটা পূর্ণ স্পন্দন, দুইটা পূর্ণ স্পন্দন, আর একটা অর্ধেক পূর্ণ স্পন্দন, তার মানে আড়াইটা পূর্ণ স্পন্দন। তার মানে এই যে কম্পাঙ্কটা 1 সেকেন্ডে আড়াইটা পূর্ণ স্পন্দন দেয়, তার মানে আড়াইটি পূর্ণ স্পন্দন। এখন আড়াইটি পূর্ণ স্পন্দনের অর্থ কি? তার মানে এর অর্থ হলো যে এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটার কম্পাঙ্ক 2.5, কি লিখলাম, 2.5 হার্জ। ঠিক আছে, তার মানে এই যে তরঙ্গ আছে কম্পাঙ্ক 2.5 হার্জ। আবার এইখানে তাহলে আমাদের কম্পাঙ্ক কিন্তু বোঝা শেষ, তরঙ্গ দৈর্ঘ্য বোঝা শেষ, আর তরঙ্গ বেগ একটু পরে বোঝাবো। তাহলে এখান থেকে আমরা জানলাম যে পর্যায়কাল কাকে বলে, যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তার যতটুকু সময় লাগে তাকে। এখন পর্যায়কালকে তোমার মনে করো পর্যায়কালের একক হলো, আচ্ছা এরকম আমরা নতুন একটা স্লাইডে পড়াই। আমরা লিখি যে আমাদের পর্যায়কাল ই দিয়ে প্রকাশ করা হয়, টি দিয়ে প্রকাশ করা হয়। এখন পর্যায়কালের একক তাহলে কি? আমরা সংজ্ঞার ভিতরে একক পেয়ে যাবো, যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যত সময় লাগে তাহলে একক অবশ্যই আমাদের হবে সেকেন্ড। সেকেন্ড সময়ের একক। আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আসতেছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এটিকে আমরা এফ দিয়ে প্রকাশ করি এবং এর একক হলো, এর এককে বলা হয় হার্জ। আগে স্লাইডে দেখাইছি হার্জ। বুঝলাম। এরপর আসতেছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্য, এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য আছে না এখানে, তো দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক আছে মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য স্বাভাবিকভাবে মিটার। এখান থেকে আমরা লিখতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এর যখন আমরা একক বের করব এককটা আমাদের হবে মিটার। বুঝলাম। তো এই জিনিসগুলো তোমরা একটু নোট করে রাখবা, পরীক্ষায় আসলেও আসতে পারে। তো এই কিন্তু বুঝলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা অনেক কিছু তো জানলাম। এবার আমরা ছোট্ট একটা সূত্র জানবো যে তরঙ্গ বেগ কাকে বলে। তরঙ্গ বেগকে মূলত ভি দ্বারা প্রকাশ করা হয় এবং তরঙ্গ বেগ মানে হচ্ছে এফ ল্যামডা। এখন এটা দিয়ে প্রকাশ করার অর্থ কি? ঠিক আছে, অর্থ কি তোমাদেরকে যদি আমি একটু আগের স্লাইডে যাই, আগের স্লাইডটা এখানে নাই আর কি, যে এই যে হার্টস, হার্টসকে কিন্তু একটা দিয়ে প্রকাশ করা যায়, পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা যায়, কারণ প্রতি সেকেন্ডে সে যে কয়টা স্পন্দন দেয়, পূর্ণ স্পন্দন দেয়। তার মানে আমি যদি এখান থেকে এখানে তাকাই, আমাদের ল্যামডার একক হচ্ছে মিটার এবং আমাদের এফ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো, তাহলে এফ আর ল্যামডা গুণগুলো আসতেছে মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের বেগের একক। তার মানে এখান থেকে আমরা একটু বুঝতে পারতেছি যে এফ ইজ ইকাল টু ভি ইজ ইকাল টু আমাদের এফ ল্যামডা হবে।
বুঝলাম। এখন এখান থেকেই মূলত আমাদের মেইন অধ্যায়ের যাত্রাটা শুরু। আচ্ছা, তো এখানে আমাদের তিনটা পয়েন্ট দেওয়া আছে। তিনটা পয়েন্ট হলো আমাদের যে সিকিউ সলভ করার ক্ষেত্রে এবং এমসিকিউ সলভ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা যদি দেখি, বলেছে একই উৎস থেকে সৃষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট উৎস থেকে সৃষ্টি করা হয়েছে। ধরো এখানে আমি একটা সাউন্ড বক্স আঁকালাম। এই সাউন্ড বক্স থেকে যখন একটা শব্দ নির্গত হবে, সাউন্ড বক্স থেকে ধরো একটা তরঙ্গ এই নির্গত হলো, কি হলো, এই যে একটা তরঙ্গ নির্গত হলো, আবার এখানে আর একটা তরঙ্গ নির্গত হলো। তো এই যে একই উৎস থেকে সৃষ্ট, এই যে একই উৎস, এটা হচ্ছে একই উৎস আমাদের সৃষ্ট সকল তরঙ্গের, এই যে দুইটা তরঙ্গ, সকল তরঙ্গের কম্পাঙ্ক সকল মাধ্যমে সমান। এটার অর্থ কি? তুমি যদি পানির মধ্যে নিয়ে যায় এই বক্সে গান বাজাও, তুমি যে কম্পাঙ্ক পাবা, বাতাসে বক্স থেকে গান বাজালে একই কম্পাঙ্ক পাবা, অর্থাৎ সকল মাধ্যমে সমান হবে। এখান থেকে আমরা বলতে পারি যে এফ ভি ইজ ইকাল টু, মানে ভি সমানুপাতিক ল্যাম্ডা। কারণ কি? কারণ দেখো আমাদের মেন সূত্র কি জানি আমরা, ভি ইজ ইকাল টু এফ ল্যাম্ডা, তাই না? তো এখানে এফ তো আমাদের সমান হয়ে যাচ্ছে। সমান মানে কি? এটা আমাদের ধ্রুবক হয়ে যাচ্ছে। তো এফ যদি আমাদের ধ্রুবক হয়ে যায়, আমরা লিখতে পারি যে এফ প্রপোর্শনাল টু ল্যাম্ডা। আচ্ছা, তো এটুকু বুঝলাম। এরপর আমাদের বলেছে যে নির্দিষ্ট মাধ্যমে সকল তরঙ্গের তরঙ্গ বেগ সমান, তার মানে ভি সমান। তারপরে তুমি যদি একটা নির্দিষ্ট মাধ্যমে থাকো, সেখানে যদি 5টা সাউন্ড বক্স 5 রকমের কম্পাঙ্ক দিয়ে মনে করো তরঙ্গ উৎপন্ন করে, তাদের বেগ সবার সেম হবে, বেগ আলাদা হবে না, বেগ একই হবে যদি তাদের মাধ্যমটা সেম থাকে। ঠিক আছে? বায়ু মাধ্যমে শব্দের বেগ তোমাদের হচ্ছে 0°C, 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা 0°C। আচ্ছা, গেল। তারপরে নির্দিষ্ট মাধ্যমে কোন তরঙ্গের কম্পাঙ্ক, বলছে নির্দিষ্ট মাধ্যম বলেছে, তার মানে নির্দিষ্ট মাধ্যম বললে কি বলতো? নির্দিষ্ট মাধ্যম মানে আমাদের এখানে ভি কনস্ট্যান্ট, তাই না? ভি কনস্ট্যান্ট। তরঙ্গের কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক তো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এইটা। কেন বলতে পারো? কারণ হলো আমরা জানি যে ভি ইজ প্রপোর্শনাল, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখান থেকে যদি আমি ল্যামডাকে এই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের দাঁড়ায় যে ভি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এফ। তো এখানে যদি ভিটা একবার ধ্রুবক হয়ে যায়, তাহলে আমরা কি ওই আবার এরকম প্রপোর্শনাল আনতে পারবো। তো সেক্ষেত্রে আমি ইজিলি এখান থেকে আনতে পারবো যে এফ প্রপোর্শনাল টু 1/λ। এখান থেকে মূলত এই জিনিসটা আসছে। তো এই তিনটা জিনিস আমাদের সিকিউ সলভ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। একই সাথে এমসিকিউ সময় আমাদের কাজে লাগে। আচ্ছা, তো আমাদের এখানে একটা এমসিকিউ চলে আসছে, খুবই সহজ একটা এমসিকিউ। বলেছে যে একটা সরষালাগার কম্পাঙ্ক এত। আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস আর একটু জানা লাগবে। আমাদের একটা সম্পর্ক আছে যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের ভিতরে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এরকম যে এফ সমান সমান 1/t। এটা বলতে পারো, আবার তুমি এটাও বলতে পারো যে টি সমান সমান 1/f। এর আবার কারণ আছে। এর কারণটা কি? আচ্ছা, এর কারণটা বুঝাই আগে। দেখো, এফ মানে কি? যে তুমি একটা তরঙ্গ প্রতি সেকেন্ডে যে কটা পূর্ণ স্পন্দন দেয়, ঠিক আছে? ধরো ও টি সেকেন্ডে এনটা পূর্ণ স্পন্দন দেয়, তাহলে আমি ওকে এভাবে প্রকাশ করতে পারি যে প্রতি সেকেন্ডে যে কটা পূর্ণ স্পন্দন দেয়। বুঝলাম। আবার আমার পর্যায়কাল সমান কি জানি, যে একটা পূর্ণ স্পন্দন দিতে তার যত সময় লাগে, তার মানে তার কত সময় লাগে, তার মানে এখানে আমরা উপরে কি দিতে পারি, টি। একটা স্পন্দন দিতে তার টি সময় লাগে। ঠিক আছে? তাহলে মনে করি এইভাবে করে অনেকগুলো স্পন্দন, ধরো এন সংখ্যক স্পন্দন দিতে তার টি সময় লাগবে, প্রতি স্পন্দনে কত সময় লাগতেছে এরকম। তাহলে তুমি এখানে একটু খেয়াল করো যে এন বাই টি, এখানে টি বাই এন, একই একক উল্টে গেছে। এর অর্থ এফ এর সাথে টি এর সম্পর্ক আমাদের উল্টো। সেখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু 1/t, টি ইজ ইকুয়াল টু 1/f। শেষ। এবার আমাদের এমসিকিউটা আমরা খুব সহজে পেরে যাবো। বলেছে একটা সুরশলাকার কম্পাঙ্ক 2 কিলোহার্জ, এখানে কিন্তু 2 হার্জ না, 2 কিলোহার্জ। তার মানে এখানে আমাদের মূলত বুঝিয়েছে যে 2000 হার্জ, 2000 হার্জ। তাহলে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত? তার মানে আমাদেরকে পি বের করতে হবে, আর আমাদেরকে দেওয়া আছে কত? কম্পাঙ্ক, তার মানে আমাদের এফ দেওয়া আছে। তো এফ এর সাথে টি এর সম্পর্ক আমরা কি জানি? উল্টো। সেখানে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু 1/f, তার মানে 1/2000। তো এটা করলে যা আসে তাই, এটা করলে আমাদের সম্ভবত খ অ্যান্সার আসবে। আচ্ছা, তো আচ্ছা করে দেখি ক্যালকুলেটারে আমরা। এটা যদি আমরা ক্যালকুলেটারে করি, হ্যাঁ আমাদের অ্যান্সার খ। এখানে আমাদের অ্যান্সার হবে খ। শেষ। পরের স্লাইড। কোন বস্তু, ভালো করে দেখো, কোন বস্তু 5 সেকেন্ডে, ভালো করে দেখো, টি দেওয়া আছে, 100টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তার মানে এন দেওয়া আছে। তো টি আর এন আমরা জানলে আর তো কিছু দরকার নেই। এবার বলেছে যে কম্পাঙ্ক কত হবে। তো কম্পাঙ্ক সমান আমরা কি জানি? এফ। যে প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে যে কটা পূর্ণ স্পন্দন দেয়। আচ্ছা, এখানে একবারে টি এর মানটা বসাই দিই, প্রতি সেকেন্ডে মানে 5 সেকেন্ডে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসবে 20 হার্জ, বা এখানে আমরা বলতে পারি পার সেকেন্ড। তো 20 হার্জ আমাদের 1 নম্বর অপশনে আছে। তাহলে এই যে আমাদের হয়ে গেল টেনসিও। বলেছে আই ও আই নম্বর তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত নিচের কোনটি। এবার একটু খেয়াল করে দেখার জিনিস আছে। একটা তরঙ্গ দেওয়া আছে আই নম্বর তরঙ্গ, একটা আছে আই আই নম্বর আছে 2 নম্বর তরঙ্গ। এখন এখানে বলেছে যে পি হতে ও তে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড। তার মানে এখান থেকে এই পর্যন্ত তার আসতে 0.6 সেকেন্ড সময় লাগে। তুমি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের বলেছে তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত কত। কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক সমান সমান আমরা কি জানি, যে এন বাই টি। ঠিক আছে? তো তুমি 1 নম্বর তরঙ্গের ক্ষেত্রে চিন্তা করো, ওর
এখান থেকে এই পর্যন্ত গেছেও, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে ওর সময় কতটুকু লেগেছে? ওর সময় কতটুকু লেগেছে? দেখো 0.6 সেকেন্ড। তার মানে টি সমান সমান আমরা বলতে পারি যে 0.6, বুঝলাম। এবার এন, এন মানে কি? স্পন্দন সংখ্যা, কয়টা স্পন্দন গেছে। এইখানেই হচ্ছে আমাদের মূল বোঝার বিষয়। বেশিরভাগ স্টুডেন্ট এইখানে মূলত ভুলটা করে বসে। দেখো এখানে কিন্তু কয়টা পূর্ণ স্পন্দন দেয় সেটা আমাদের খেয়াল করে দেখা লাগবে। তোমরা যদি দেখো যে এই বরাবর যদি স্পর্শক আছে, এই বরাবর চলে গেছে, আবার এখানে যদি স্পর্শক আঁকি তাহলে এইদিকে চলে গেছে, তার মানে এখান থেকে এইটুক একটা পূর্ণ স্পন্দন, তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছে। এখন এইটুকতে একটা হলো, বাট এখান থেকে যখন আমি আবার এইটুক দেবো, এটুক কিন্তু আর ফুল হয়নি, এটা হচ্ছে একটার অর্ধেক, একটার অর্ধেক। তার মানে কত বলো তো? তার মানে ও মোটামুটি দেড়টা পূর্ণ স্পন্দন, 1.5। এই যে 1.5, সেখানে আমরা লিখতে পারি যে 1.5, এটা হচ্ছে 1 নম্বর তরঙ্গের ক্ষেত্রে। একই যখন আমরা 2 নম্বর তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক নির্ণয় করবো, এখানে দেখো ওর সময় লেগেছে 1.2 সেকেন্ড, তাহলে আমরা আগে সময় সমান লিখে দেবো 1.2 সেকেন্ড। এবার আমরা আবার দেখবো কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছে। আমরা যদি এই বরাবরটা স্পর্শক আঁকি, এই বরাবর স্পর্শক আঁকি, চলে গেছে। তো এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, আবার এখান থেকে এই পর্যন্ত তুমি যদি এই বিন্দুতে স্পর্শক আঁকো, এটা কিন্তু আবার ওইদিকে চলে যাবে। দেখো, এই দেখো ওইদিকে চলে গেছে কিন্তু। তার মানে এখানে ও ফুলফিল 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছে, অর্থাৎ এরকম। এবার আমাদের বলেছে 1 নম্বর আর 2 নম্বর তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত, অনুপাত যখনই বের করতে বলবে আমরা আস্তে করে এটা ভাগ করে দেবো। ছোট করে রাখি। আচ্ছা, তো তার মানে আমরা করতে পারি যে F1/F2। সেক্ষেত্রে আমাদের F1 কত? 1.5/0.6 বাই F2 হচ্ছে আমাদের 2/1.2। এটাকে যদি তুমি ক্যালকুলেটারে বসাও কত আসে দেখা যাক। 1.5 ভাগ 0.6 বাই 2 ভাগ 1.2, সেক্ষেত্রে তোমার 3/2। 3/2, তো কি সমান সমান 3/2? F1/F2। এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে F1:F2 ইজ ইকুয়াল টু 3:2। তার মানে এর অনুপাত 3:2। তো 3:2 আমাদের কয় নম্বর অপশন আছে? দেখো ক নম্বর অপশন আমাদের এটা আছে। এমসিকিউ আমাদের শেষ। পরের এমসিকিউ, চিত্র অনুসারে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। এখন এখানে আমাদের ভালো করে দেখা লাগবে, বেশি কিছু দেখবো না, আমরা দেখবো যে আমাদের বলছে কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্ক মানে কি? যে 1 সেকেন্ড সময় যে কটা পূর্ণ স্পন্দন দেয়, ঠিক আছে? 1 সেকেন্ড সময়। এখন দেখো তো এখান থেকে এইটুকু হচ্ছে 1 সেকেন্ড সময়, তাই না? তো 1 সেকেন্ড সময়ের মধ্যে সে কিন্তু এতখানিক গেছে, তার পূর্ণ স্পন্দন কিন্তু এতখানিক, পূর্ণ স্পন্দন এতখানিক, বাট 1 সেকেন্ডের মধ্যে সে কিন্তু গেছে হাফ, অর্থাৎ হাফ গেছে। তার মানে অ্যান্সার হবে যে কম্পাঙ্ক সমান সমান 1 সেকেন্ডে কতটুকু গেছে? হাফ গেছে। আমার অ্যান্সার হচ্ছে হাফ। কিন্তু দেখো অপশন হাফ নেই, অপশনে হাফ নেই। তো তোমরা যদি এটা ক্যালকুলেটারে বসাও তোমাদের আসবে না 0.5 হার্জ। তোমাদের অ্যান্সার দেখো 0.5 হার্জ আছে এখানে। শেষ। এইবার বলেছে বাতাসে শব্দের বেগ এত, তার মানে এবার আমাদের ভি দেওয়া আছে, এস উৎসের কম্পাঙ্ক কত হার্জ, তার মধ্যে বলেছে এফ কত, এফ কত। এবার এখানে দেখো আর একটা জিনিস বলেছে, এইটা কি? এটা তো দেখানো হয়নি, তাহলে এটা দেখি। এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ? কারণ এর যে বরাবর ওর স্পন্দন হয় ও ঠিক সেই বরাবরই এইভাবে স্প্রিং এর মধ্যে যেতে থাকে। আগের তরঙ্গ কি হচ্ছিল? অনুপ্রস্থে ওর সমকোণে যাচ্ছিল, ওর দিকে এইদিকে, স্পন্দনের দিক ওইদিকে, আর ও যাচ্ছিল ওইদিকে। কিন্তু এটার ক্ষেত্রে তুমি যদি দেখো এর স্পন্দনের দিক ওইদিকে, আবার এইভাবে স্প্রিং এর মতো করতেছিল ওইদিকে, বুঝলাম। তো এটার আবার পূর্ণ স্পন্দন মানে কি? এটার পূর্ণ স্পন্দন মানে হলো একটা সংকোচন একটা প্রসারণ। তার মানে এখান থেকে এইটুকু একটা সংকোচন হয়েছে একটা প্রসারণ হয়েছে, এইটুকুর মধ্যে সে যতটুকু গেছে সেটাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা। আগের ক্ষেত্রে অনুপ্রস্থের ক্ষেত্রে আমরা তরঙ্গ সমান জানতাম যে একটা পূর্ণ স্পন্দনে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এখানে তার পূর্ণ স্পন্দন এইটুকু হয় যে একটা পূর্ণ স্পন্দন, একটা সংকোচন একটা প্রসারণ, তাহলে এখানে তার ল্যামডা হলো 0.8। এখন তোমাদের বের করতে আছে, এফ বের করতে বলেছে, ভি তোমার কাছে আছে, তোমার কাছে ল্যামডাও আছে। তো এই দুটো সূত্র মিলে তুমি কি জানো? তিনটা মিলে তুমি জানো যে ভি সমান সমান এফ ল্যামডা, তাই না? তো তোমাদের বের করতে ল্যামডা, তাহলে এফ সমান সমান ভি বাই ল্যামডা। ভি কত? 340, ল্যামডা কত? 0.8। এটা যদি আমি ক্যালকুলেটর বসাই, 340/0.8, 425। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে, 425 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝলাম। আচ্ছা, তো এখানে আমাদের একটা এমসিকিউ দেখা আসছে যে একটা শব্দের বেগ এত, এটি বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য এত, এর পর্যায়কাল কত? এইবার একটু দেখো, তুমি কিন্তু ভি ল্যামডা আর এফ এর সূত্র জানো, ভি ল্যামডা টি এর সূত্র কিন্তু জানো না। তুমি প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে আমার অ্যাপ্রোচ কিন্তু খেয়াল করবে। আমি কিন্তু আগে লিখে নিচ্ছি যে কি কি আছে, প্রশ্নের মধ্যে দেখা ফেলতেছি যে কি কি আছে, দেন ওই রিলেটেড আমি কি সূত্র জানি, এবার ওই সূত্র থেকে আমি আরো কোন সূত্রতে কনভার্ট করতে পারি। তো দেখো টি এর সাথে আমরা কার সূত্র জানি? টি এর সাথে আমরা এফ এর সূত্র জানি। কিভাবে? টি সমান সমান 1/f, এই সূত্রটা আমরা জানি। এখন এখানে তার এফ, এফ কিন্তু প্রশ্ন কোনো জায়গায় বলা নেই, বাট এফ এর সাথে আমি ভি আর ল্যামডা সূত্র আবার জানি। তো এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? আবার তাহলে আমি এখান থেকে ল্যামডা যদি বের করি, ভি বাই ল্যামডা, এই যে বেড়ে গেল, ঠিক আছে? এটুকু আমি বললাম এফ সমান সমান ভি বাই ল্যামডা। এখন তুমি লিখতে পারো যে আবার
টি সমান সমান কি 1/f। তো 1 বাই যদি আমি বসাই, এফ মানে কি ভি বাই ল্যামডা, তো এখানে যদি আমি বসাই দিই যে ল্যামডা বাই ভি, কোনো সমস্যা আছে? 1 বাই এটা মানে তো এটাই, তো এখানে ভাই যদি আমি এবার বসাই যে ল্যামডা আমাদের কত বলেছে 1250 সেন্টিমিটার, তো সেন্টিমিটারের মিটারে যদি নিয়ে যাই তাহলে এমন হবে না 12.5 মিটার, এর বেগ দেওয়া আছে আমাদের 350। এটা যদি ক্যালকুলেটর বসাই 5/350 আমাদের আসে 0.035 আছে আছে আমাদের আনসার, এই আমাদের আনসার মিলে গেছে, আনসার মিলে গেছে। আচ্ছা, এরপরে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তার মানে এই দেখুন তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা আমাদের চেয়েছে, তাহলে ল্যামডা মানে কি একটা পূর্ণ স্পন্দনে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে সে কয়টা স্পন্দন দিছে, একটা, দুইটা, এবং এখানে দিয়েছে আড়াইটা, মানে দুইটা পূর্ণ স্পন্দন দিয়ে আর একটু হাফ গেছে, তার মানে এখানে সে স্পন্দন দিয়েছে 2.5 ল্যামডা দেওয়ার কারণ কি একটা স্পন্দনে যায় ল্যামডা দূরত্ব, তো 2.5 স্পন্দনে যায় 2.5 ইন্টু ল্যামডা দূরত্ব, তাই না? তো 2.5 ল্যামডা দূরত্ব সে কতটুকু অতিক্রম করেছে? সে অতিক্রম করেছে 10 সেন্টিমিটার, এই যে 10 সেন্টিমিটার অতিক্রম করেছে। এখন আমরা এখান থেকে তাহলে ল্যামডা সমান সমান কি পাচ্ছি 10/2.5, তো এখান থেকে আমাদের অ্যান্সার আসে 4, একটু মুখোমুখি হিসাব করা যায়, তো আমাদের অ্যান্সার হচ্ছে 4, এই যে শেষ। এরপর আমাদের বলেছে যে দুইটি সুরশলাকার কম্পাঙ্ক এত 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 শলাকা দুইটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? এইখানে আমাদের আবার একটু মাথা ঠান্ডা করে বোঝার জিনিস আছে। তোমাদেরকে বলা হয়েছে যে f1 সমান সমান একটা আছে, এই যে f1 সমান সমান একটা, f2 সমান সমান একটা, দুইটা সুরশলাকার, এখানে আলাদা আলাদা দুইটা জিনিস আছে, হতে এদের প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। আচ্ছা, তো এফ থেকে ল্যামডার আমরা সরাসরি কোনো সূত্র জানি না, কিন্তু আমরা এটা জানি যে ভি এর সাথে এফ ল্যামডার একটা সম্পর্ক আছে, তাই না? এখন এখানে কিন্তু যে আমাদের বেগ সম্পর্কে কিছু বলা নেই, যেহেতু আমাদের বলা নেই, আবার প্রশ্ন এরকম, সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে এখানে মাধ্যম সেম, ধরে নেবো আমরা এখানে ধরে নেবো যে এখানে মাধ্যম একই। মাধ্যম যদি একই হয়, মাধ্যম যদি একই হয় এখানে v1 ইজ ইকুয়াল টু v2 হবে। একটু আগে আমরা দেখে আসছি, কোথায় বলো তো? আমরা এখানে দেখে আসছি যে এই নির্দিষ্ট মাধ্যমে সকল তরঙ্গের তরঙ্গ বেগ সমান, তার মানে v1 ইজ ইকুয়াল টু v2 হবে, আমরা এটা দেখে আসছি কিন্তু। আচ্ছা, তো চলো আমরা সেই এমসিকিউ তে চলে যাই। এই যে তার মানে আমি এখান থেকে বলতে পারি যে v1 f1 এই যে এটা সমান সমান v2 সমান সমান f2 ল্যামডা 2। অ্যাপ্রোচটা খেয়াল করো, এখানে এই অধ্যায়ে এমসিকিউর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কোনো জটিল ক্যালকুলেশন তোমার নেই, শুধু তোমার এই সূত্র থেকে ওই সূত্র, ওই সূত্র থেকে এই সূত্রে লাফালাফি করা লাগবে, আর কিছু না। তো এখান থেকে যদি আমি এবার f1 বাই f2, ওই যে f2 টা নিচে নিয়ে আসলাম, ল্যামডা 2 বাই ল্যামডা 1 বসাই দিই, আমাদের এখানে f1 এর মান হচ্ছে 200, আমাদের f2 এর মান কত 800, এটা সমান সমান ল্যামডা 2 বাই ল্যামডা 1। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এই পেলাম আমরা, এখান থেকে আমি আবার কি লিখতে পারি দেখো তো, যে এই কাটাকাটি হয়ে গেলে 1/4 থাকে, তার মানে ল্যামডা 2 বাই ল্যামডা 1, তার মানে 1:4, তাই না? তাহলে আমাদের অ্যান্সার এটা, তাই না? কিন্তু না, আমাদের অ্যান্সার এটা না, কারণ এখানে আমাদের বলেছে যে দুইটি শলাকা দেওয়া আছে এবং শলাকা দুইটাতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। প্রথমটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দ্বিতীয়টা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত আমরা কিন্তু দ্বিতীয়টার সাথে প্রথমবার করে ফেলছি, আমরা ল্যামডা 2 ল্যামডা 1 এটা সমান সমান 1:4 করে ফেলছি। তুমি যদি এখন এটা অ্যান্সার দেখো এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা উল্টাই দেবো, শুধু আমরা ল্যামডা 1 ল্যামডা 2 করবো, সেক্ষেত্রে আমাদের হবে 4:1। তো 4:1 আমাদের কোন অপশনে আছে? এই দেখো এখানে আমাদের অপশন আছে 4:1, এটা আমাদের আনসার। এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের মূল লার্নিং থাকে যে আমরা কিভাবে এক সূত্র থেকে আরেক সূত্র আমরা লাফালাফি করে কানেক্ট করবো একটা সাথে আরেকটা, এবং একই সাথে এখানে আমরা এই ছোট ছোট হিসাবের ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। দেখো এখানে কিন্তু ল্যামডা 2 ল্যামডা 1 সমান সমান 1/4 আমরা বের করছিলাম, এটা করলে কিন্তু আমাদের আনসার ক আসে, কিন্তু আমাদের প্রশ্ন বলে দিচ্ছে যে 1 নম্বরের সাথে 2 নম্বরের ইকুয়েশন অর্থাৎ অনুপাত, সেক্ষেত্রে আমাদের এইভাবে লিখে এভাবে 4:1 করা হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস জানবো। এখানে আমরা কিন্তু অর্ধেক প্রায় অর্ধেক শেষ করে ফেলছি, আমাদের আর বাকি অর্ধেক আছে, সামনে কিছু সিকিউ সলভ করো তারপর শেষ হয়ে যাবে। তো তোমাদের বইয়ে শব্দের বেগের সাথে তাপমাত্রার কিছু সম্পর্ক দেওয়া ছিল। শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক যদি আমরা বলি যে শব্দের বেগ ভি এবং তাপমাত্রা টি, এটা কিন্তু টেম্পারেচার, ভালো করে মনে রাখো এটা কিন্তু টেম্পারেচার। তো শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাতিক, এইটা। তো এখান থেকে আমরা তাহলে স্বাভাবিকভাবে বলতে পারি যে f1 বাই t1 v2 বাই √t2, এরকম আমরা বলতে পারি। তো এটা মনে করো তুমি একটা সূত্রের আকারে মোটামুটি মনে রাখবা। এখন এটা শেখানোর উদ্দেশ্য কি? তোমাদের পরীক্ষায়
অনেক সময় এইভাবে করে বের করতে বলে যে একটা তাপমাত্রা দেওয়া থাকে এবং ওই তাপমাত্রায় ওই পরিবেশে শব্দের বেগ তোমাকে বের করতে বলবে। সেক্ষেত্রে তুমি কি করবা? আচ্ছা, এটা ওই পাশে পাঠাই। তো সেক্ষেত্রে আমাদের একটা কমন সূত্র আসে যে v2/v1। দেখো, যদি ওই ওই পাশে পাঠাই দিই, তাহলে এখানে থাকে যে t2/t1। এখানে আমরা প্রিন্টারটি চেঞ্জ করে নিই। এখানে v1 হলো 0°C তাপমাত্রায় শব্দের বেগ। সেটা কত? সেটা আমাদের 330 মিটার পার সেকেন্ড। এবং T1 টেম্পারেচার বানাচ্ছে আমাদের 0°C, বা এখানে আমরা 273 কেলভিনে রাখবো। এরপরে V2 হচ্ছে আমাদের নতুন যে বেগ, অর্থাৎ নতুন তাপমাত্রায় বেগ, নতুন তাপমাত্রায় বেগ। এবং T2 আমাদের কি? T2 হচ্ছে আমাদের নতুন তাপমাত্রা, যেটা আমাদের প্রশ্নে বেশিরভাগ সময় দেওয়া থাকে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম মোটামুটি সবাই। তাহলে দেখি আমরা পরের এমসিকিউটা পারি কিনা। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কতটুকু করে বৃদ্ধি পায়? আচ্ছা, এখানে অ্যান্সার হবে 0.6, এবং এটা তোমাদের মুখস্থ রাখা লাগবে, কারণ পুরোনো কারিকুলামের বইয়ে এই মানটা মুখস্থ রাখতে হতো, কারণ এখান থেকে সরাসরি এমসিকিউতে ইউজ করা যায়। কিন্তু এটা বের করা আমাদের একটু দেখা লাগবে, তাহলে আমাদের একই সাথে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেহেতু আমি এখানে কম্প্যাক্ট করছি, আমার একটা ম্যাথের পিছনে অনেকগুলো কনসেপ্ট থাকবে। তো বলেছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, তো আমাদের T1 এ আমি ধরে নিই কত, 273। কেন ধরছি? কারণ আমি T1 এ আমি V1 জানি, অর্থাৎ এই তাপমাত্রা আমি বেগটা জানি। তো এই তাপমাত্রার বেগ হচ্ছে আমার 330 মিটার পার সেকেন্ড। এখন বলেছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে। এখন 1°C তাপমাত্রা বৃদ্ধি যা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিও কিন্তু তাই। সেক্ষেত্রে এখানে আমি যদি লিখি যে 74 কেলভিন, তাহলে আমি অনেক বড় অপরাধ করিনি। এখন V2 কত, বেগ কত বৃদ্ধি পায়, V2 কত? তো আমরা স্বাভাবিকভাবে যা সূত্র জানি তা লিখে দেবো। জানি V2/v1, T2/t1, এটা। এখন এখান থেকে T2 মানে কত? 274/273, এই যে রুট। অতএব V2 সমান সমান আমরা লিখতে পারি এইটা গুণ V1। ওই পাশে গেলে গুণ হবে, তো V1 কত? V1 হচ্ছে আমাদের 330। এটা আমাদের মুখস্থ মান। ঠিক আছে, তোমাদের একটু বলে রাখি যে এই যে এইটা আর এটা, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকা লাগবে। এই দুটো কিন্তু আমাদের মুখস্থ থাকা লাগবে, তাহলে আমরা ম্যাথ করতে পারবো না, মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, তো এখানে যদি ক্যালকুলেটর বসাই 0.6 আসবে বলেই তো দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের 0.6 আসবে। আচ্ছা, গেল। এরপরে এরপরে আমরা একেবারে আমাদের লাস্ট কনসেপ্টে চলে আসছি। এই কনসেপ্টটা করার পরে আমরা হালকা সৃজনশীল দেখবো। সৃজনশীল দেখবো, তার আগে আর কয়েকটা এমসিকিউ দেখে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো এখানে আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ওদের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, তো আমরা এখন যেটা শিখবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রতিধ্বনি। বোল্ড করে লিখলাম কারণ এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি, মানে সরি, এই অধ্যায় বলতেছি, এই টপিকটার। এখানে নোট। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। প্রতিধ্বনি মানে কি? ধরো তোমরা অনেক সময় পাহাড়ে যারা গেছো, পাহাড়ে যখন আমরা চিল্লাই একবার শব্দ করি, ওই শব্দটা কিছুক্ষণ পরে আবার আমাদের কানে ব্যাক আসে, কিন্তু কিছুক্ষণ পরে, মাঝখানে একটা নির্দিষ্ট সময় নেয়, তারপর আবার ব্যাক আসে। এই জিনিসগুলো কেন হয়? এই জিনিসগুলো হয় মূলত প্রতিধ্বনির কারণে। তো খুব সহজে সংক্ষেপে যদি প্রতিধ্বনির কনসেপ্ট আমি বোঝাতে চাই, ধরো এখানে হচ্ছে বুঝলাম যে ভূমি রয়েছে এবং এখানে একটা দেওয়াল আছে। এবার এখানে মনে করো তুমি দাঁড়ায় আছো, এখানে দাঁড়ায় তুমি একটা শব্দ উৎপন্ন করলে। ধরো এখান থেকে তুমি আকাশে মনে করো গুলি আছে তোমার কাছে, তুমি একটা ফায়ার করলে। ঠিক আছে, এই যে গুলি, ধরো এই যে গুলি। তো ফায়ার করার পরে একটা শব্দ উৎপন্ন হবে। ওই শব্দটা তুমি যখন ফায়ার করেছো তখন একবার শুনছো, কিন্তু তুমি দেখবে যে কিছুক্ষণ পরে ওই শব্দটা তুমি আবার শুনবা, কারণ ওই শব্দটা এতক্ষণে এতখানি পথ এখানে গেছে, এই দেয়ালে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে আবার ব্যাক এসেছে তোমার কাছে। ফলে যখন এখানে শব্দ উৎপন্ন হয় তখন তো তুমি একবার শোনো, একবার শোনার কিছুক্ষণ পরে এই শব্দটা যখন এই পর্যন্ত ট্রাভেল করে আবার এখানে আসে, ওই শব্দটা তুমি আরো একবার শোনো। বুঝলাম। তো এই হচ্ছে মূলত প্রতিধ্বনির কনসেপ্ট। এখন এখানে কিছু কথা আছে। এই যে শব্দটা এতখানি যে এতখানি আসলো, যদি সে 0.1 সেকেন্ড পরে আসে তাহলে তুমি প্রতিধ্বনি শুনবা, কিন্তু 0.1 সেকেন্ডের আগে আসলে প্রতিধ্বনি শুনতে পারবা না। তার মানে শব্দ যে আমাদের কোথায় যাচ্ছিল, শব্দ আমার এখান থেকে একবার এখানে যাচ্ছিল, এবং এখান থেকে এই শব্দটা আবার ব্যাক আসছিল আমার কানে। যদি এইটুক ট্রাভেলের সময়, এই যে সে এইটুক যে ট্রাভেল করলো, এতখানি ট্রাভেল করলো, এইটুক ট্রাভেল করতে তার ধরো টি সেকেন্ড সময় লাগলো, টি যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় সেক্ষেত্রে তুমি প্রতিধ্বনি শুনবা, কিন্তু 0.1 সেকেন্ড থেকে যদি ছোট হয় তাহলে শুনবা না। এর কারণ আছে, যখন প্রথমবার শব্দটা হয় তখন তোমার ব্রেনে কিছুক্ষণের জন্য ওই শব্দটা রেস্ট থেকে যায়, কিছুক্ষণের জন্য, সেটা কি 0.1 সেকেন্ডের জন্য। তো 0.1 সেকেন্ড ধরে তোমার ব্রেন, এই যে তোমার মাথা,
0.1 সেকেন্ড ধরে মূলত শব্দটা প্রসেস করে তোমার ব্রেনকে শোনায়, তোমাকে ফিল করায়। এখন তুমি ধরো তোমার ব্রেন একটা জিনিস প্রসেস করতেছে, এর মধ্যে যদি সাইড থেকে আরেকটা শব্দ আসে, তুমি কি শুনবা না? তোমার ব্রেন অলরেডি একটা শব্দ প্রসেস করতেছে, কিন্তু 0.1 সেকেন্ড পর যখন প্রসেস ক্লিয়ার হয়ে যায়, তখন যদি আর একটা নতুন শব্দ আসে তুমি সেটা শুনবা। আশা করি বেশি ক্লিয়ার, শেষ। এখানে আর কিছু নেই, এখানে শুধু একটা সূত্র আমরা একটু জানবো। এই যে সূত্রটা হলো যে, ধরো এই সময় বাতাসের শব্দের বেগ হচ্ছে ভি, এখান থেকে যে এটুকু দূরত্ব হচ্ছে আমাদের ডি। প্রতিধ্বনি বা শব্দ যাওয়া আসা করতে সময় লাগে টি, তো এটা দিয়ে আমরা একটা সূত্র জানবো। তো স্বাভাবিকভাবে আমরা একটা সূত্র জানি সবাই, 2 অধ্যায়ের গতি অধ্যায়, ইকুয়াল টু ভিটি, তাই না? তো এখানে ভিটি তো থাকলো, মোটামুটি সেম থাকলো, কিন্তু এখানে এস কি বলতো শব্দের ক্ষেত্রে? ভালো করে খেয়াল করে দেখো, শব্দ প্রথমে এ দূরত্ব যায়, তার মানে সে ডি দূরত্ব প্রথমে যায়, আবার ডি দূরত্ব ব্যাক আসে। এখানে কিন্তু সরল না, এখানে কিন্তু দূরত্ব। তো এই দূরত্ব যায়, আবার এই দূরত্ব ব্যাক আসে ভাই। তাহলে একটা ডি, দুইটা ডি, প্রথমে যে গেল একটা ডি, আবার যে ব্যাক আসলো দুইটা ডি, তার মানে 2D। তো এখান থেকে আমি লিখতে পারি যে 2D ইজ ইকাল টু ভিটি। এটাই সূত্র, শেষ। এটাই সূত্র, আর বেশি কিছু না। এখন এই সূত্র থেকে তুমি ঘোরায় লিখতে পারো যে ডি সমান সমান ভিটি বাই 2। এখান থেকে তুমি আরো অনেক কিছু ঘোরায় লিখতে পারো, তো সেরকম দরকার নেই। এটুকু বুঝলাম। এখানে তাহলে ডি কি? ডি হলো বস্তু থেকে, অর্থাৎ ব্যক্তি থেকে যে প্রতিফলক পৃষ্ঠ, তার দূরত্ব। তাহলে এটাকে এটা একটু লিখে রাখি যে এটা হচ্ছে প্রতিফলন, শেষ। চলো এই রিলেটেড কি কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, বলেছে একটা পানিহীন কূপের গভীরতা 25 মিটার আছে, তো এর সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো? তো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে শুরুতে তুমি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে টি সমান সমান কি জানো? 0.1 সেকেন্ড। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের বেগ দেওয়া নেই, সব সময় বেগ দেওয়া না থাকলে তোমরা 330 মিটার/সেকেন্ড ধরে নিবা। তো আমাদের বলেছে ডি কত? তো পানিহীন কূপের গভীরতা দেখো, আমি যদি কূপটা আঁকাই, এই যে এর গভীরতা হলো আমাদের 25 মিটার। 25 মিটার বলছে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। তুমি আসো ভাই এখানে, তুমি এখান থেকে শব্দ উৎপন্ন করতেছো, নিচে ধরো এই লেভেল পর্যন্ত পানি আছে, তো তোমার শব্দ এখানে বাড়ি খাবে, বাড়ি খাবার ব্যাক আসবে, এখানে বাড়ি খাবার ব্যাক আসবে, এবং সেটুকু করতে তার 0.1 সেকেন্ড সময় লাগবে। তো আমরা এখান থেকে দেখে নিই তাহলে ডি কত। এটুক তো ডি, তাই না? এটুক হচ্ছে ডি। ডি বের করতে পারলে বাকি জিনিস আমরা পারবো। এখানে যদি আমরা ডি বের করি, আমরা সাথে ডি সমান সমান জানি ভি টি বাই 2। তো ভি হচ্ছে 330, টি হচ্ছে 0.1 বাই হচ্ছে 2। এক্ষেত্রে তোমার আসবে 16.5 মিটার। এটা হচ্ছে মনে রাখবা যে এটা প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তার মানে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় এটা। এটা তোমার আগের স্লাইডে বলা হচ্ছিল বলতে, আচ্ছা আগের স্লাইডে লিখে যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় কত। আচ্ছা, ন্যূনতম দূরত্ব। আচ্ছা, শোনার ন্যূনতম সময় টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। আবার আবার লিখবো কেন আমি? টেকনোলজিয়া। তো এখানে প্রতিধ্বনির জন্য ন্যূনতম, এবার আসবে আমাদের দূরত্ব। দূরত্ব ডি সমান সমান আমাদের কত? 16.5 মিটার। বুঝলাম। তো এখানে আমাদের 16.5 মিটার, তার মানে তুমি যে এখান থেকে শব্দ করতেছো, শব্দ যে পানি পৃষ্ঠে বাড়ি খেয়ে আবার তোমার কানে আসবে, তো এইটুক দূরত্ব যদি 16.5 মিটার হয়, তাহলে তুমি প্রতিধ্বনি শুনবা, কারণ এই 16.5 মিটার যা আশা করতে ওর 0.1 সেকেন্ড সময় লাগে। বা উল্টো ভাবে যদি বলো 0.1 সেকেন্ডেও এই পর্যন্ত 16.5 মিটার যেতে পারে, তারপরে বাড়ি খেয়ে যদি না আসে তুমি প্রতিধ্বনি শুনবা না ভাই। এখন এইটুক তাহলে আমাদের হচ্ছে 16.5। এখন টোটাল আছে কত? টোটাল আছে দেখো 25 মিটার। টোটাল 25 মিটার, এইটুক হচ্ছে 16.5 মিটার। তো 25 থেকে আমি যদি এটা বিয়োগ করি, 16.5 যদি আমি বিয়োগ করি, আমার আসে এখানে 8.5। এখন তোমরা বলছিলে যে পানিহীন কূপের গভীরতা এত, সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে? যখন তুমি পানির উচ্চতা পরিমাপ করবে, তখন কিন্তু তুমি আর উপর থেকে পরিমাপ করতেছো না ভাই, তখন তুমি নিচের থেকে উচ্চতা পরিমাপ করতেছো। তুমি নিচের থেকে যদি উচ্চতা পরিমাপ করো, টোটাল থেকে উপরের টুকু বাদ দিবা। এই দেখো, এই যে টোটাল টুকু থেকে যদি তুমি এইটুকু বাদ দাও, তাহলে তুমি তো এইটুকু পাবা। তো এই আমরা বাদ দিতে পারছি 8.5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ওইটাই। এই যে অ্যান্সার হচ্ছে 8.5। অ্যান্সার শেষ। এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে? একদম বোঝাবো না, এক ডাইরেক্ট অঙ্ক করে দেবে এটা। এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে? তো এখানে আমাদের ডি দেওয়া আছে। আচ্ছা, আমাদের টি বের করা লাগবে। টি সমান সমান আমরা কি জানি যে 2D ইকুয়াল টু ভিটি, তার মানে টি সমান সমান 2D বাই ভি। তো আমাদের ডি কি? ডি হচ্ছে, এটা কিন্তু কনসেপচুয়াল ম্যাথ, খেয়াল করবা, ডি সমান সমান 25। এবার ভি, এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা তাপমাত্রা দেওয়া আছে 24 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে আমরা 330 ইউজ করতে পারবো না, কারণ এই তাপমাত্রায় আমাদের আগে বেগটা বের করে নেওয়া লাগবে। তো 24 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা কেলভিনে বানাই, তো কেলভিনে আমাদের আসে 294 কেলভিন, আমার মুখস্থ। তো সেখান থেকে আমি তাহলে ভি বের করতে পারি। ভি ইজ ইকাল টু 294/273 0 ডিগ্রিতে গুণ 330। কিভাবে আসলে তোমরা আগে স্লাইড গুলো চেক করে আসো, ওখানে এই টাইপের একটা ম্যাথ ছিল।
এটা যদি আমি করি আমাদের আসে 294/273 গুণ 330, আমাদের আসে 342.46 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের এখানে বেগ, 342.46 মিটার পার সেকেন্ড। তো এটা সমান সমান করলে আমাদের টি সমান সমান যা আসে তাই 50 ভাগ অ্যান্সার 0.14 সেকেন্ড। তো 0.14 সেকেন্ড আমাদের অপশন আছে, 1 নম্বর অপশনে আছে, তাহলে আমাদের অ্যান্সার এখানে এটা। আচ্ছা, এরপরে 40°C তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে? খেয়াল করো, সর্বনিম্ন দূরত্ব ডি 40°C আছে, এখান থেকে তুমি কি বের করতে পারবা? ভি বের করতে পারবা, ভি বের করতে পারবা। আচ্ছা, প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমাদের সময় কত? অলওয়েজ 0.1 সেকেন্ড, সবসময় 0.1 সেকেন্ড। তার মানে তুমি ভি জানো, ই জানো, ডি বের করতে হবে, এটা এইচডব্লিউ থাকবে। আচ্ছা, এরপরে উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে সময়, পৃষ্ঠে যেতে, উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে যেতে শব্দের কত সময় লাগবে? আচ্ছা, প্রতিফলক পৃষ্ঠ কত? এত। এখানে মূলত তোমাদের কি বের করতে বলেছে আমি আগে বলে দিই। তোমার এটুকুর সাথে এটুক এটুক যোগ করবা, এটুক যোগ করবা, এটুক যোগ করবা, যোগ যদি করো তুমি নির্দিষ্ট একটা এস পাবা। এখন 20°C থেকে তুমি এখান থেকে একটা ভি বের করতে পারবা। এখন তোমার বলেছে প্রশ্ন আছে কত সময় লাগবে, তার মানে টি, তার মানে এখানে স্বাভাবিকভাবে এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে তুমি টিটা বের করতে পারবা। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই এখানে আমরা 2D ইউজ করলাম না কেন? কারণ এখানে আমাদের প্রতিধ্বনি রিলেটেড কিছুই বলিনি। ভালো করে খেয়াল করো, প্রতিধ্বনির সময় আমাদের এইদিকে যেতে আবার এদিকে ব্যাক আসতে, কারণ আমরা লিখতাম 2D, এখানে আমরা 2D লিখতাম, বাট এখানে বলেছে উচ্চ হতে, এই উচ্চ হতে প্রতিফলক পৃষ্ঠে, অর্থাৎ উচ্চ হতে শুধু এটুকু যাবে, এই যে একবার যাবে, একবার যেতে কত সময় লাগে? এটুকু এইচডব্লিউ। শেষ। চিত্রের আলোকে শব্দের প্রতিধ্বনি। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের একটা বহুপদী আছে, এমসিকিউ আমরা প্রায় শেষের দিকে, আর 2টা এমসিকিউ আছে। এই এমসিকিউ একটা এমসিকিউ করলে ওই আগের 2টা প্রশ্ন প্রায় হয়ে যাবে। বলেছে প্রতিধ্বনি সি বিন্দুতে শোনা যাবে না, অর্থাৎ তুমি ধরো এবার চিন্তা করো তুমি সি বিন্দুতে দাঁড়ায় আছো, তুমি শব্দ উৎপন্ন করছো, শব্দ এই যাবে এই আসবে, তাই না? তো এইটুকু দূরত্ব তোমার 16.5 মিটার দেওয়া আছে। তো প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না এটা বের করার জন্য আমাদের টি এর মানটা লাগবে। আমরা টি সমান সমান বের করবো। তো টি সমান সমান আমরা কি জানি? 2D/v। তো এখানে আমাদের দেখো ডি সমান সমান কত? এইটুকু 16.5। এবার ভিটা আমাদের বের করা লাগবে এই এনভায়রনমেন্টে। তো ভিটা যদি আবার আমরা আগের মতো করে বের করি, তাপমাত্রা 20°, তার মানে 273, 83, 93, 293/273, 330। তো এটা যদি করি 293/273, আমাদের আসে 341.87 মিটার পার সেকেন্ড। তো এটা যদি এখানে বসাই দিই, 2.16.5 ভাগ 341.87। ভালো করে দেখো, টি সমান সমান আসতেছে 0.096 সেকেন্ড। এখন তোমরা ভালো করেই জানো যে এটা 0.1 সেকেন্ড থেকে ছোট। তার মানে কি বোঝাইছে এখানে? যে এখানে যে শব্দটা আছে সেটা এত সেকেন্ডের মধ্যে এটুক ট্রাভেল করে ফেলে, এত সেকেন্ডের মধ্যে এটুক ট্রাভেল করে ফেলে। এখন তুমি যখন এখানে শব্দটা করবা, তোমার ব্রেনে কতক্ষণ ধরে ফাংশন হবে? সেটা 0.1 সেকেন্ড ধরে ফাংশন হবে, কিন্তু 0.1 সেকেন্ডের আগেই তো শব্দটা ব্যাক আসতেছে। তার মানে এই শব্দটা যখন ব্যাক আসে, তোমার ব্রেনে অলরেডি আগের শব্দটা কিন্তু ফাংশনিং করতেছে, সেক্ষেত্রে তুমি কিছু শুনতে পারবে না। তার মানে সি বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে না, এটা রাইট। তাহলে বি বিন্দু থেকে শোনা যাবে কিনা, বি বিন্দু থেকে শোনা যাবে কিনা আমরা দেখি। আমরা বি বিন্দুর ক্ষেত্রে যখন আমরা আবার চিন্তা করবো, তুমি আবার এখানে দাঁড়ায় আছো, সেক্ষেত্রে এই দূরত্ব কত? 0.5 আর 6, তার মানে 17। বি সমান সমান আমাদের আসে 17। এবার বলছে শুনতে পাবো কিনা। ভি সমান সমান আমাদের কত ছিল? ভি আমাদের আগে বের করছিলাম 341.87, 341.87। এবার আমরা আবার টি বের করবো। টি যদি বের করি 2D/v, ডাইরেক্ট ক্যালকুলেটর পাঠাই দেবো, 2 ইন্টু 17/341.87, এখানে আসতেছে 0.0994। এইখানে আবার একটু প্যাচাল লেগে গেছে। যখন পয়েন্টের পরে একটা 9 আসবে, আগের বারে দেখো পয়েন্টের পরে একটা 9 আসছিল, সমস্যা ছিল না, কিন্তু পয়েন্টের পরে যখন 2টা 9 আসবে, দেখো 2টা 9 এসেছে, তার মানে এটাকে তুমি এইভাবে বলতে পারো 0.1 সেকেন্ড। এর অর্থ তুমি শুনতে পাবা ভাই, তার মানে আগেরটা তো শুনতে পাবা না, আগেরটা তো রাইট ছিল, এটা হচ্ছে রাইট। কোথাও এটা রাইট না? হ্যাঁ এটা রাইট, কারণ দেখো 0.1 সেকেন্ড, প্রায় অলমোস্ট 0.1 সেকেন্ড, মানে তুমি শুনবা বাট ঝাপসা ঝাপসা শুনবা, কারণ এই যে 0.99 সেকেন্ড, ঠিক আছে? এই কারণে এখন এখানে কিন্তু বেগের মান আমরা পুরোটুকু নিই, পুরোটুকু নিলে কিন্তু এখানে 0.1 সেকেন্ডে চলে আসতো, সেক্ষেত্রে এখানে শোনা যাবে। এবার দেখবো এই বিন্দুতে শুনতে এত সময় লাগবে, অর্থাৎ এখন আমরা টোটাল টুকু দূরত্ব চিন্তা করবো। টোটাল টুকু যদি আমি চিন্তা করি, এখন ধরো টি সমান সমান টোটাল দূরত্ব কত হচ্ছে এবার আমাদের? 17, 17 আর 3 20, বেগ আগের বাচ্চা ছিল তাই 87। বের করলে আমাদের কত আসে? 40 ভাগ
341.870.117 সেকেন্ড। তার মানে আমাদের এটাও রাইট। তার মানে এখানে আমাদের সবকটা রাইট। এই যে এটা আমাদের অ্যান্সার। আরে বুঝলাম। উপরে চিত্রালোকে তরঙ্গ দৈর্ঘ্য বিন সমুদ্র অনুপস্থিত তরঙ্গ। আচ্ছা এখানে আমি বলে দিই, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা দেখানো। সেই শুরুর দিকে দেখাইছি, এবার এটা হলো অনুপস্থিত তরঙ্গ। হ্যাঁ, অনুপস্থিত তরঙ্গ। তো এগুলো তোমরা নিজের মতো করে নিবা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের এমসিকিউ এই পর্যন্ত শেষ। এরপরে আসতেছে আমাদের সৃজনশীল। আচ্ছা, তো এতক্ষণে ধরে আমরা যত বেসিক পড়াইছি, এই বেসিক গুলোতে আমাদের মোটামুটি সিকিউ তোমরা নিজেরাই পারবা। আমি শুধু অ্যাপ্রোচটা দেখাই দেবো কিছু এমসিকিউর ক্ষেত্রে। তো যদি আমরা শুরুর দিকে যাই, এই জিনিসগুলো তোমরা আরেকবার একটু দেখে নাও যে এখান থেকে এই জিনিসগুলো লাগবে, কারণ এরপরে আমাদের কনসেপ্ট লাগবে। আচ্ছা, তো আমাদের 1 নম্বর সিকিউ এটা। প্রথম তরঙ্গটির এ থেকে ই পর্যন্ত এবং দ্বিতীয় তরঙ্গটির অর্থাৎ এ থেকে, আচ্ছা এখানে ই হবে না, টাইপিং মিস্টেক, এখানে মূলত বি হবে। এ থেকে বি পর্যন্ত যেতে সময় লাগে এত। তার মানে এখানে কি বলেছে, প্রথম ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটা তো প্রথম একটা পূর্ণ স্পন্দন দিয়েছে না, একটা পূর্ণ স্পন্দনে তার মনে করে সময় লাগে এটা, তার মানে তার পর্যায়কাল হচ্ছে 0.05 সেকেন্ড। কারণ দেখো পূর্ণ স্পন্দনে সময় লাগে মানে এত সেকেন্ড বলেছে, একটা পূর্ণ স্পন্দনে কত সময় লাগে আমরা এটা জানি 0.5, মানে পর্যায়কাল আর কি। আচ্ছা, তো এবার এখানে একটু বোঝার জিনিস আছে। এখানে বলেছে সি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত যেতে তার এত সেকেন্ড সময় লাগে। এখন কিন্তু আমি টি সমান সমান আর এটা বলতে পারবো না, কারণ এখানে একটা পূর্ণ স্পন্দন দিছিল, এত সময় লাগছিল, লিখতে পারছিলাম। বাট এখানে একটু ঝামেলা আছে, T1, এখানে আবার T2। এখানে দেখো একটা গেছে, দুইটা গেছে, তার মানে দুইটা পূর্ণ স্পন্দন গেছে। তো দুইটা পূর্ণ স্পন্দনে তার সময় লাগে কত, 0.08। তার মানে তার আলটিমেটলি T2 সমান সমান হবে 0.04 সেকেন্ড। এটা হচ্ছে তার পর্যায়কাল। এখন বলেছে উক্ত তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্কের তুলনা করো। খুবই সহজ একটা জিনিস, কম্পাঙ্কের তুলনা। তুমি কালিটা পাল্টাই নিই। কম্পাঙ্ক হলো F1/F2। F1 মানে কি, 1/T1, T1 মানে 0.05 বাই 1/F2 মানে কি 1/T2, আবার T2 মানে হচ্ছে 0.04। এবার এখান থেকে যদি তুমি করো কত আসে, 1/0.05, 1/0.04, 4/5 আসে, 4/5 F1/F2। তার মানে এখান থেকে আমি ফার্স্টে বলতে পারি যে F1:F2 = 4:5। এটা কিন্তু একটা সিকিউর একটা অংশ আমি তুলে আনছি এখানে, ঠিক আছে? গেল, তো এটাই আমাদের আনসার। এটা আমাদের বলেছে যে পি মাধ্যমে শব্দের বেগ, কিউ মাধ্যমে শব্দের বেগের, দেখো এইসব ক্ষেত্রে যখন 3 গুণ 4 গুণ 5 গুণ বলবে তোমরা খেয়াল করবে যে যার সাথে এর বা র এর লেগে আছে, অর্থাৎ যার সাথে র অথবা এর লেগে আছে তার সাথে গুণ হবে। ঠিক আছে, র বা এর যার সাথে লাগবে তার সাথে গুণ। এখন তাহলে ভি মানে কিউ মাধ্যমে বেগের সাথে 3 গুণ লেগে আছে, এর অর্থ ভিপি = ভি কিউ। এইটুক জিনিস দেখে তোমাদের একজনের নাম মনে পড়তে পারে, আমার মনে পড়েছে। দেখো এরপরে কিউ মাধ্যমে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, উভয় মাধ্যমে, এই দেখো এখানে এখানে রয়েছে উভয় মাধ্যমে শব্দের উৎস একই। শব্দের উৎস একই হলে কি হয় বলো, একই উৎস থেকে সৃষ্ট সকল তরঙ্গের কম্পাঙ্ক সকল মাধ্যমে সমান। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এফ পি এবং এফ কিউ পরস্পর সমান, কারণ এরা একই উৎস থেকে তৈরি হয়েছে। তাহলে শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন ভিপি সমান সমান আমরা কি জানি ভাই, ভিপি সমান সমান আমরা জানি, আচ্ছা এখান থেকে এইটুক পালাম। এখন আমরা স্বাভাবিকভাবে এইটুক তো লিখতে পারি যে কম্পাঙ্ক যেহেতু সমান, তো এফ পি = এফ কিউ। একটু পেঁচায় পেঁচায় লিখবো আমি, যাতে তোমাদের একেবারে কনসেপ্ট ভিতর থেকে ক্লিয়ার হয়। তো এফ সমান সমান কি লিখতে পারি, V/λ। তার মানে ভিপি বাই, মনে করো কি, ল্যামডা পি। এর পাশে লিখতে পারি কি, VQ/λ কিউ। ভালো করে খেয়াল করো, ভিপি সমান সমান আমাদের 3VQ। তার মানে ভিপি এখান থেকে আমি কেটে লিখতে পারি যে 3VQ/λp = VQ/λ কিউ লিখতে পারি ভাই। তাহলে VQ যদি কেটে দিই, আমি কি কোনো অপরাধ করছি? কোনো অপরাধ কিন্তু আমি করিনি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমি লিখতে পারি যে 3, এখান থেকে একটা ইয়ে আছে এই যে, তো এখান থেকে আমি কি লিখতে পারি যে 3/λp = 1/λ কিউ। আমাদের কিন্তু চাইছিল যে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। প্রশ্নটা এখানে আমি দেখাতে পারতেছি না, সরে গেছে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা সরে গেলে তো হবে না। আচ্ছা, এখান থেকে আমি দেখাইনি, এইটুকু তোমরা এইটুকু স্ক্রিনশট দিবা, মানে আমি দিয়ে দিবা না, আবার আগের প্রশ্নটুকু দিয়ে দিবা না। তো এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি, আলটিমেটলি আমি লিখতে পারি যে ওটা যদি এই পাশে পাঠাই দিই, λp/λ কিউ সমান সমান হবে 3:1। এটাই আমাদের আনসার, ঠিক আছে? এটা আমাদের আনসার।
এই যে চলে আসছে। তাহলে এর অ্যান্সারটুকু, আচ্ছা অ্যান্সার ওপাশ থেকে মুছে গেছে, আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের দিয়ে দেবো মনে করে প্রশ্নে। তো আমাদের এইটুকু জেনে রাখো যে আমাদের কি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত আসছিল। আচ্ছা এটুকু আমরা লিখে রাখি, আমরা আগে থেকে পাইছিলাম কি ল্যামডা পি ইস টু ল্যামডা কিউ, আমরা পাইছিলাম যে 3:1। এখন আমাদের কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল 15 সেন্টিমিটার। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে ল্যামডা পি বাই 15 সেন্টিমিটার বাই 3/1। অতএব ল্যামডা পি সমান সমান লিখতে পারি 3 15 45 সেন্টিমিটার। এখানে আনসার আমাদের, এটা আমাদের আনসার। তো আগের স্লাইডে যে ক্যালকুলেশনটা সরে গেছে ওটা তুমি তোমাদের স্ক্রিনশট তুলে পিডিএফ আকারে দিয়ে দেবো। আচ্ছা আর আমাদের 3টা সৃজনশীল আসে মোটা থেকে বলতে গেলে। আচ্ছা এটা একটা ভালো সৃজনশীল, এটা আমি স্টার দেবো। ঠিক আছে, স্টার সৃজনশীল একটা বলেছে এক ব্যক্তি 30°C তাপমাত্রা একটি উঁচু দেয়াল থেকে, যেহেতু 30°C তাপমাত্রা বলে দিচ্ছে আমাদের বোঝা যাচ্ছে এখানে আমাদের বেগ লাগবেই। তো 30°C তাপমাত্রা আমরা বেগ আগে বের করে নেবো এই সাইডে। তো নতুন বেগ সমান সমান 30°তে আমাদের হয় 303 কেলভিন, 273, 30-এর সাথে 273 যোগ করলে 303 কেলভিন হয়। তো এখান থেকে লিখতে পারি এরকম, এর সাথে আমরা যদি গুণ করি আমাদের কত গুণ হবে, ও হ্যাঁ 330 গুণ হবে। অতএব এই সহজে আমরা কি পাই, 303 ভাগ 273 গুণ 330, 347.66 মিটার পার সেকেন্ড বেগ পেলাম। এখন বলেছে একটি উঁচু দেয়াল থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তার মানে এবার আমাদের চিত্র আঁকা লাগবে। ধরো এই যে একটা দেয়াল, এই দেয়াল থেকে তুমি 18 মিটার দূরে দাঁড়ায় আছো, এই যে তুমি 18 মিটার দূরে দাঁড়ায় আছো, তার মানে এই দূরত্ব হচ্ছে আমাদের 18 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি উচ্চ শব্দ করে দেয়ালের বিপরীত দিকে, অর্থাৎ যে একটা শব্দ করেছে এবং দেয়ালের বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড এই বেগে সমবেগে দৌড়ানো শুরু করেছে এবং দৌড়ায় সে মনে করো তার আদি অবস্থান থেকে 2.5 মিটার এই পাশে গেছে এবং সে ডি বিন্দুতে পৌঁছাইছে। এখন ব্যক্তিটি ডি বিন্দুতে পৌঁছানোর পূর্বেই এই শব্দটার প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে এই জিনিসটা খুবই কনসেপচুয়াল ম্যাট, আমাদের অনেকগুলো স্লাইড দেখে যেতে পারে এখানে। এটাই হচ্ছে মেন, যেহেতু এখানে স্টার্ট দিয়েছি বোঝা যাচ্ছে যে এই টাইপ থেকে সিকিউ সব থেকে বেশি জড়াই দেয় আর এই টাইপ থেকে বেশি সিকিউ আসবে পরীক্ষায় তোমাদের। আচ্ছা এখন তোমরা দেখো ওই ব্যক্তিটা এইদিকে আসছিল তাই না, তো প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। একেবারে শুরু দেখে যদি আমি বলি ওর দৌড়ে এইখান থেকে এই পর্যন্ত আসতে যত সময় লাগবে, শব্দ যদি তার আগে চলে আসে তাহলে প্রতিধ্বনি শুনবে। প্রশ্নটা তা বলেছে ডি বিন্দুতে পৌঁছানোর পূর্বে, অর্থাৎ ওর এতখানি দূরত্ব আসার আগে যদি শব্দ আসে তাহলে ও প্রতিধ্বনি শুনবে ক্লিয়ারলি। এখন তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে এখানে সময়টা বের করা লাগবে, কারণ এতখানিক থেকে এতখানিক আসার আগে সময় যে আসবে বা শব্দ যে আসবে কিভাবে বুঝবো ভাই, কত সময় লাগে দুজনে এটা থেকে বুঝবো। তো এটা থেকে যদি আমি করি যে টি ম্যান অর্থাৎ মানুষের সময় ইজ ইকুয়াল টু ভিটি, তার মানে টি সমান সমান এস বাই ভি। তো এস হচ্ছে 2.5 বাই আমাদের ভি হচ্ছে 20, এটা সমান সমান আমাদের কত হয়, ভি বাই 20। তার মানে আমাদের আসতেছে 0.125 সেকেন্ড। এখন শব্দের ক্ষেত্রে আমরা চিন্তা করবো টি সাউন্ড, সাউন্ডের ক্ষেত্রে দূরত্বটা তুমি ভালো করে খেয়াল করো। ও প্রথমে এতখানিক যাবে, ঠিক আছে এতখানিক যাবে ও, আচ্ছা শব্দের ক্ষেত্রে বেগটা কত আমরা বের করলাম ওটাকে বসে 347.66। এইবারে দূরত্ব ভালো করে দেখো, শব্দ এইটুকু যাবে আবার এইটুকু ব্যাগ আসবে, এ পর্যন্ত আসলো আবার এতখানি আসবে। আমরা তো মেনলি দেখতে পাচ্ছি এতখানি যে এতখানি আসতে কতটুকু সময় লাগে, যদি মানুষের থেকে কম সময় লাগবে তার মানে মানুষের আগেও চলে যাবে ওখানে। তার মানে ও যখন এখানে পৌঁছায় যাবে মানুষ তখন এখানে থাকবে। আবার যদি মানুষের সময়টা বেশি লাগে তো মানুষ এখানে পৌঁছায় যাবে, এখানে দাঁড়িয়ে থাকবে মানুষ, আর শব্দ তখন এখানে থাকবে, তখন শুনতে পাবে না। দুইটা ক্ষেত্র হতে পারে। তো আমরা দেখি কোন ক্ষেত্রটা হয় আসলে। তো দূরত্ব আমরা যদি এখানে বের করি, প্রথমে গেছে 18 মিটার, আবার ব্যাক আসবে 18 মিটার, আবার আসবে 2.5 মিটার। তো এটা করলে আমাদের কত আসে, 36 প্লাস 2.5 বাই 347.66 0.11 সেকেন্ড। দেখো এটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়। তার মানে এটা মানুষের টাইমের থেকে কম, তার মানে সময় আমরা বলতে পারি অতএব সময় আগে আসবে। সময় বললাম কেন, শব্দ আগে আসবে, শব্দ আগে আসবে। তার মানে কি ব্যক্তিটা যখন এখানে এই পর্যন্ত আসবে সময় অলরেডি এখানে চলে এসেছে তখন, তাই না? ও যখন এখানে আসবে সময় অলরেডি এখানে চলে এসেছে, তার মানে এই যখন এখানে ছিল তখন তো শব্দের কানের মধ্যে দিয়ে তো এসেছে, তার মানে প্রতিধ্বনি শুনবে। তাহলে ডি বিন্দুতে পৌঁছানোর পূর্বেই, অর্থাৎ পৌঁছানোর পূর্বে প্রতিধ্বনি শুনবে। শেষ অ্যান্সার এখানেই। আচ্ছা এটা তোমাদের জন্য এইচডব্লিউ, আগের কনসেপ্ট যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটা ইজিলি পারবা।
শেষ। আর দুইটা আছে, কি আছে? আচ্ছা, আচ্ছা, তো এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কি বলবো, সিকিউ। এই সিকিউটা ধরো, এই সিকিউটা ইম্পর্টেন্ট, বাট আমারই বেশি ইম্পর্টেন্ট না। যদি প্রশ্ন খুব বেশি কঠিন করে, ঠিক আছে, প্রশ্ন যদি খুব বেশি কঠিন করে, সেক্ষেত্রে তোমাদের এই সিকিউটা চলে আসতে পারে। তো এক্ষেত্রে দুটো স্টেপ দিলে হয়ে যায়। আচ্ছা, তো আমরা দেখি কি বলেছে। বলেছে বিদ্যুৎ চমক দেখার, মানে বিদ্যুৎ চমক আছে আকাশে, বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। তার মানে ধরো একটা ব্যক্তি মাটিতে দাঁড়ায় আছে, ঠিক আছে, দাঁড়ায় আছে, এই যে। এখন এখানে মনে করো আকাশের মধ্যে মেঘে বিদ্যুৎ চমকাইছে, 0.5 সেকেন্ড পরে সে শব্দ শুনেছে, ঠিক আছে, একটু বুঝলাম। এর ঠিক এর ঠিক 4 সেকেন্ড পরে পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। তার মানে এখানে আবার পানিও আছে, ঠিক আছে। মনে করো এটা পুকুরের পাশে দাঁড়ায় আছে, এখানে একটা মাছ আছে, ঠিক আছে। এই মাছটা আবার শব্দটা শুনতে পাইছে, তো শুনতে পাই। এখন বলেছে বায়ুর গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত। এখন পানিতে শব্দের দ্রুতি এত দেওয়া আছে, আচ্ছা এটুকু আলাদা। পানিতে শব্দের দ্রুতি একবার, আর মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে পরিবেশে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড আমরা ধরে নেবো। আমরা এতক্ষণ কিন্তু খেয়াল করে যদি দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা, সেটা আমরা 330 মিটার/সেকেন্ড ধরছিলাম। কিন্তু এখন আমাদের প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড ধরবা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে গেল। তো শব্দের উৎপত্তি স্থল থেকে মানে এখান থেকে ব্যক্তি, অর্থাৎ এখান থেকে ব্যক্তি ও মাছের দূরত্ব বিশ্লেষণ করো। তার মানে এই যে, তার মানে ব্যক্তি আর মাছের দূরত্ব বিশ্লেষণ করো। এখানে কিন্তু ভাই প্রতিধ্বনির কোনো টপিক তোমাদের নেই। তাহলে কিসের টপিক আছে? এখানে আছে গতি অধ্যায়ের টপিক, ঠিক আছে। এই প্রশ্নটা যদি গতি অধ্যায়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে আমারই ভুল করা হবে না, কিছু বেগের কনসেপ্ট আছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, কি কি আমাদের দেওয়া আছে এটুকু আমরা লিখে নেবো। দেওয়া আছে পানিতে শব্দের বেগ কত, ওয়াটার, VW 1460 মিটার/সেকেন্ড, এবং বাতাসে VA, এটা আমরা বের করবো। তো VA সমান আমরা 20 ডিগ্রি সেলসিয়াস, আমরা 273, 83, 93, 293। তোমরা যদি এই বেগ বের করা না বোঝো, আমি আগে কিন্তু এমসিকিউ তো করে আসছি, ওটা দেখে নিবা। তো 332, আগে 330 দিচ্ছিলাম, বাট আমাদের এখন বলে দিচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড। তো এই গেল। তো এখান থেকে আমাদের কত আসে আলটিমেটলি, √293/273 গুণ 332, 300, আচ্ছা 43, 343.95 মিটার/সেকেন্ড, বুঝলাম। তো এইটুকু। আচ্ছা, এখন আমাদের বলেছে শব্দের উৎপত্তি স্থল থেকে, এইবার আছে মেন জিনিস। দেখো, শব্দের উৎপত্তি স্থল থেকে, অর্থাৎ এইটুকু কি বাতাস না? এই যে এর মধ্যে তো সব পানি, তাই না? এর মধ্যে তো সব পানি। এই পানির উপরে যতটুকু আছে, অর্থাৎ পানির উপরে এই যে যতটুকু এরিয়ার মধ্যে আছে, এসব কি বাতাস? এসব কিন্তু বাতাস। তো এই যে দূরত্বটুকু অতিক্রম করেছে, অর্থাৎ বজ্র মানে যেখানে মেঘ ডেকেছে তার থেকে ব্যক্তির দূরত্ব, এটা বাতাসের মধ্যে। তো এই দূরত্বটা আমরা ধরে নেবো কত? দূরত্বটা আমরা ধরে নেবো যে D1, ঠিক আছে, D1। এখন D1, তো D1 আমরা ধরে নিলাম। এখন আমাদের দূরত্বটা লাগবে। তো আমরা সূত্র স্বাভাবিকভাবে কি জানি? আমরা জানি যে S ইকুয়াল টু VT, এটুকু তো জানি ভাই, তাই না? এখন S মানে কি? S মানে আমাদের D1। V মানে কি? V মানে কিন্তু এখানে মানুষের বেগ, মানে সরি বাতাসের শব্দের বেগ, সরি বাতাসের শব্দের বেগ, V এয়ার। তো এটা কত? 343.95। এটার সাথে আবার গুণ আকারে কি থাকবে? টি। টি কত ভাই? 0.5 সেকেন্ড। আর বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো ব্যক্তি সাউন্ডটা শুনতে পাই। তার মানে সাউন্ডের এখান থেকে এই পর্যন্ত আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে। তো 0.5, তো অতএব D1 সমান আমাদের কত আসে? D1 সমান আমাদের আসে 343.95 গুণ 0.5, আমাদের আসে 171.975 মিটার। এটা আমাদের D1, এটুকু আমাদের একটু মাথায় রাখা লাগবে, বুঝলাম। এবার ভালো করে খেয়াল করো, শব্দটা মানুষের কাছে যখন এসেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এসে মানুষের কাছে এসেছে, তো এইটুক দিয়ে আমি ওর বেগ বের করে ফেলেছি উপরে কত। এখন ও তো এখান থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এসে তো মানুষ শুনেছে, এখন এই পয়েন্ট থেকে ও তো মাছের কাছেও গেছে। এখন মাছের কাছে যতটুকু গেছে, এটুকু আবার দেখো কোন মাধ্যম বলো তো? এটুকু আবার পানি মাধ্যম। এখন পানি মাধ্যমে শব্দের বেগ আবার দেখো আলাদা, পানি মাধ্যমে শব্দের বেগ আবার আলাদা। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের হিসেব এবার একটু অন্যরকম হবে। তো আমি যদি এবার এটা কপি করি, কিভাবে ডিরেক্ট করবো? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি এই দূরত্বটাকে ধরতে চাই, এই দূরত্ব আমি D2 ধরলাম, ঠিক আছে। এই যে মাছের এই পর্যন্ত পানির পৃষ্ঠ থেকে মাছের D2। তো আমি যদি D2 লিখি, সেম ভাবে V ওয়াটার ইন্টু T। এখন
ভি ওয়াটার দিলাম কেন ভাই, ভালো করে দেখো। এইটুক সময় শব্দ কিন্তু আর ওই বাতাসের বেগে ট্রাভেল করতে পারবে না, ও এখন পানির মধ্যে যে বেগ সেই বেগে ট্রাভেল করবে। পানির মধ্যে বেগ কত, 1460 সেন্টিমিটার, 1460 সেন্টিমিটার। এবং এখানে টি কত আমাদের বলো, এই যে এতখানি মধ্যে যে বলেছে, ভালো করে প্রশ্নটা বলো, যে 0.5 সেকেন্ড পর তো ব্যক্তি শব্দ শোনে, ঠিক তারপরে 0.4 সেকেন্ড, তার মানে এখানে শব্দ শোনার পরের থেকে 4 সেকেন্ড পরে, পরের 4 সেকেন্ড পরে পানির তলদেশে থাকা মাছটা শব্দ শোনে, তার মানে এখানে হবে 4। তো এখান থেকে আমাদের ডি টু তাহলে আলটিমেটলি কত আসছে, আমাদের ডি টু আসছে 1460 × 4, এত মিটার। আচ্ছা এখানে কি পয়েন্ট ছিল কোনো, দাঁড়াল তো, আচ্ছা না ঠিক আছে, এত মিটার। এখন তাহলে আমরা আগের স্লাইডে পাইছিলাম যে বজ্র থেকে এই যে শব্দের উৎপত্তি স্থল, মেঘের মধ্যে শব্দের উৎপত্তি স্থল, শব্দের উৎপত্তি স্থল থেকে মানুষের দূরত্ব কত, ব্যক্তির দূরত্ব বলতে বলেছে, যে ব্যক্তির দূরত্ব, তো ব্যক্তির দূরত্ব আমরা পেয়েছি 171.975 মিটার। এখন এটা তাহলে কি, এটা তাহলে হচ্ছে আমাদের ডি টু। তো ডি টু তাহলে কি, ডি টু হচ্ছে শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব, তাই না? না, ভালো করে খেয়াল করে যদি তুমি দেখো, আমরা যে ডি টুটা বের করছি ওটা হচ্ছে মাটি থেকে মাছের দূরত্ব, মাটি থেকে মাছের দূরত্ব হচ্ছে ডি টু, মানে এটা মানে এটা। এখন শব্দের উৎপত্তি স্থল থেকে কত দূরত্ব, তার মানে মেন দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমাদের লাগবে। তো কিভাবে পাবো, আমরা এখান থেকে এটুকু দূরত্ব জানি, আবার এখান থেকে এটুকু দূরত্ব জানি, তো এই দূরত্ব এই দূরত্ব যোগ করে দিলে তো ভাই এই দূরত্ব পেয়ে যাবো, তাই না? তার মানে এই টোটাল দূরত্ব আমরা পাবো ডি ওয়ান আর ডি টু যোগ করে দিলে। তো আমরা যদি ডি ওয়ান ডি টু যোগ করে দিই, অতএব উৎপত্তি স্থল থেকে, অর্থাৎ আমি সহজে লিখি যে মেঘ থেকে মাছের দূরত্ব, মাছের দূরত্ব কত, এইটুকু দূরত্ব প্লাস আমরা হচ্ছে এখান থেকে একটু কত পাচ্ছি, 171.975, 171.975। তাহলে এটা কত হয়, যোগ করলে যা হয় তাই, দেখি কত হয়, যোগ 171.975, আমাদের আসে 975 মিটার। এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার। এটা হচ্ছে মাছের থেকে, উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব। আর আগের স্লাইডে আমরা বের করছিলাম যে উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব, এটা হচ্ছে কার দূরত্ব, এটা হচ্ছে ব্যক্তির দূরত্ব, ব্যক্তির দূরত্ব শেষ। আচ্ছা এইবার আসতেছে আমাদের লাস্ট সৃজনশীল, লাস্ট বাট নট দ্য লিস্ট। মনে হবে কি খুবই ছোট একটা সৃজনশীল, কিন্তু পরীক্ষার হলে তুমি যে এক্সট্রিম প্রেসারে থাকো, ওই প্রেসারের ভিতরে এই সৃজনশীলটা রিডিং করতে তোমার দেখা যাবে যে 5 মিনিট লেগে গেছে। কারণ এই লেখাগুলো এমন ভাবে যে পড়লে মনে হয় কি খুবই কঠিন, আসলে কঠিন না, কিন্তু পড়লে মনে হয় কঠিন। আর তুমি আসো পরীক্ষার হলে, তোমার কাছে কঠিন লাগবে স্বাভাবিক। তো আমরা স্বাভাবিকভাবে পড়ি আস্তে আস্তে। এক ব্যক্তি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা উঁচু দেয়াল থেকে 18 মিটার দূরে আছে। আমরা চিত্র আঁকায় ফেলবো। এক দেয়াল থেকে এক ব্যক্তি যত দূরত্ব আছে সেটা হচ্ছে 18 মিটার। এই সময় বাতাসে আমাদের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বেগ বের করে নেবো, ঠিক আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বেগ বের করে তাহলে ভি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে 303/273 গুণ 330। এটার সময় আমাদের কত আসে, আবার 303/273 গুণ 330, 347.66 মিটার পার সেকেন্ড। এটা আমরা পালাম আমাদের বেগ। আচ্ছা ঠিক আছে, বেগটা আমরা বের করে ফেললাম, এটা আমাদের বেগ। এখন আমরা বলেছি তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করলে ব্যক্তিটি সর্বনিম্ন সময়ে প্রতিধ্বনি শুনতে পারবে। এখানে একটু খুবই প্যাচলানো জিনিস আছে, সহজে বুঝবা। প্রতিধ্বনি শুনতে হবে সর্বনিম্ন সময়। তো প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন সময় আমরা কি মুখস্থ করছিলাম, যে প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন সময় হলো 0.1 সেকেন্ড, তাই না? 0.1 সেকেন্ড। এখন আমাদের দূরত্ব এখানে কত, সময় আর দূরত্ব তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? সময় দূরত্ব কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে অন্তত এই ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে বলেছে তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করলে সময় প্রতিদিন আমরা মানে শুনতে পারবো আর কি, ঠিক আছে? তো এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি যে তাপমাত্রা পরিবর্তন করতে বলেছে, তার মানে তাপমাত্রার সাথে কানেক্টেড কি ছিল, দেখো তাপমাত্রার সাথে কিন্তু বেগ কানেক্টেড। তার মানে আগের তাপমাত্রায় সে 0.1 সেকেন্ডে প্রতিধ্বনি মূলত শুনবে না, 0.1 সেকেন্ড লেটে শুনবে। এই কারণে আমাদের বলছে তাপমাত্রার একটু পরিবর্তন তুমি করো, ঠিক আছে? তার মানে তাপমাত্রা পরিবর্তন মানে বেগের একটু পরিবর্তন তোমার করা লাগবে। তাহলে এখান থেকে আমি পরিবর্তিত বেগটা তো বের করতে পারি, তাই না? পরিবর্তিত বেগটা আমি যদি এবার ভি ওয়াট, তো ভি সমান আমরা কি জানি, 2d/t। তো 18×36/t হচ্ছে 0.1 সেকেন্ড। তো এখানে আমাদের মনে হয় আসবে না 360 মিটার পার সেকেন্ড। 360 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ভি টু, এটা হচ্ছে আমাদের ভি ওয়ান, বুঝলাম।
এখন তুমি ভালো করে খেয়াল করো, এখানে আমাদের মেন অঙ্ক। তুমি ভালো করে খেয়াল করো, আমাদের T1 কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? 273 যোগ 30 মানে 303 কেলভিন। আর আমাদের V1 কত বের হয়ে গেছিল? 347.66, 347.66 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন আমাদের কি রে, আরে V2 কত বলো তো? আমাদের V2 আমরা একটু বের করলাম 360 মিটার পার সেকেন্ড, তাই না? এখন আমাদের বলেছে যে T2 ভাই কত। এখন এই রিলেটেড তুমি কি সূত্র জানো? তোমার মাথায় অলরেডি ক্লিক করার কথা যে তুমি এই রিলেটেড কি সূত্র জানো। তো আমি যদি এবার সূত্রে বসাই, কি হয় রে ভাই? দেখো, T2 বের করতে হবে। আমরা স্বাভাবিকভাবে কি জানি যে V2/V1 ইজ ইকাল টু T2/T1 তার উপর রুট ওভার। এটুকু তো আমরা স্বাভাবিকভাবে জানি। তো এখান থেকে আমাদের T2 বের করা লাগবে। তবে T2 রে যে কোনো ভাবে একটু একা করা লাগবে। তো আমি যদি বর্গটা উঠাই তাহলে উপরে গেলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। তো T2/T1 ইজ ইকাল টু V2/V1 তার হোল স্কোয়ার। এখন এখান থেকে আমি যদি T2 রে পুরোপুরি একা করে দিই, এই পাশে V2/V1 তার হোল স্কোয়ার ইন্টু T1 হয়। তো অতএব T2 সমান সমান আমাদের হবে V2 কত ভাই? 360। V1 কত ভাই? 347.66। T1 কত আমাদের? T1 হচ্ছে আমাদের 303 কেলভিন। 303 কেলভিন। অতএব, আচ্ছা এখানে একটু এরকম হবে, অতএব আমাদের T2 সমান সমান কত? দেখি ভাই কত? 360 ভাগ 347.66 স্কোয়ার গুণ 303, আমাদের আসে 324.89 কেলভিন। তাহলে এটাকে সেলসিয়াসে বানালে কি হয়? সেলসিয়াসে বানানো হয় 51.89 ডিগ্রি সেলসিয়াস। এইটাই আমাদের অ্যান্সার। শেষ। তো এটাই মূলত আমাদের তাহলে কি অ্যান্সার। ভালো করে দেখো, তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করলে। তো এবার তাপমাত্রার বৃদ্ধিটা আমাদের একটু বের করে নেওয়া লাগবে। তো তাপমাত্রার বৃদ্ধি আমরা যদি এবার বের করি, আচ্ছা সিলেক্ট করা আছে, क्या हुआ, ডিলিট হয়েছে। এবার আমরা দেখো তাপমাত্রার বৃদ্ধি। অতএব তাপমাত্রার বৃদ্ধি অর্থাৎ ডেল টি কত হবে? 51.89 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ডিগ্রি এগুলো তো লাগবে না, মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটা বিয়োগ করলে কত হয় ভাই? অঙ্ক কাঁচা তো। 21.89 ডিগ্রি সেলসিয়াস, এটাই ভাই আমাদের ফাইনাল অ্যান্সার। শেষ, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। কি করলাম? শেষ। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আশা করছি যে এই অধ্যায়ে যত ধরনের ম্যাথ আসতে পারে, যত টাইপের ম্যাথ থাকতে পারে, যত টাইপের কনসেপ্ট থাকতে পারে, সবকিছু তোমাদের একেবারে বেসিক থেকে, হামুড়ে বেসিকে ঢুকিনি যদিও, হালকা পাতলা বেসিক থেকে আমি একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করতে পারছি। তো যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তোমাদেরকে আমি শুধু সহজ সহজ কিছু ম্যাথ করিয়ে ছেড়ে দিতে পারতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু শর্ট সিলেবাস বললাম, শর্ট সিলেবাস ম্যাথ আসে কঠিন। এই কারণে আমি তোমাদের সহজ ম্যাথে আর কি স্লাইডে রাখিনি, আমি কঠিন কঠিন ম্যাথগুলো সিলেক্ট করে তোমাদের স্লাইডে রাখছি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তোমাদের যাদের যাদের সাত অধ্যায় এখনো গ্যাপ আছে, অর্থাৎ ধরো গ্যাপ কিভাবে, যে কোচিং এ স্যার পড়াইছিল, আমি হয়তো একদিন গ্যাপ দিছিলাম কোচিং, বা আমি স্যার পড়াইছিল আমি বুঝতে পারিনি, ঠিক আছে? এখন তোমার পরীক্ষার আগে আবার নতুন করে বোঝার টাইম নেই, তোমার খুব দ্রুত ম্যাথ গুলো দেখা লাগবে, সেক্ষেত্রে তুমি এই ভিডিওটা দেখতে পারো, ফুল ভিডিওটা দেখবা। আশা করি কোনো ধরনের মানে কনফিউশন ম্যাথ রিলেটেড অন্তত থাকবে না, ঠিক আছে? যেহেতু খুব কম টাইমের মধ্যে পড়াইছি, থিওরি হয়তো খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারিনি, বাট ম্যাথ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টাইপ গুলোর মধ্যে থেকে শিওর 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 তুমি কমন পাবা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো পেজটা ফলো দিয়ে রাখবা, এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যাতে তারাও উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।